জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি ভাই ভালো আছি। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। জি ভালো আছি ভাই। আসেন আজকে আমরা রেশিও প্রপোর্শনের 2 নম্বর ক্লাসটা করবো, হ্যাঁ। আমরা শুরু করে দিই, আজকে ক্লাস শুরু হতে এমনিতে দেরি হয়ে গেল। আসেন পরের 1 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 1 নম্বরে কি বলতেছে দেখেন, if 25% of x equals 30% of y and 24% of y equals 20% of z, what is the ratio of x to z? কি বলতেছে যে 25% of x এটা সমান সমান কত হবে, 30% of y। তারপরে আরেকটা শর্ত দিছে যে 24% of y সমান সমান কত, 20% of z। তো আমাদেরকে বের করতে হবে আলটিমেটলি যে x আর z এর অনুপাতটা কত। ঠিক আছে, তো খেয়াল করেন, এই যে বলে দিছে যে 25% অফ এক্স, মানে 25% অফ এক্স ইজ ইকুয়াল টু 30% অফ ওয়াই। ঠিক আছে, এইটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে 24% অফ ওয়াই ইজ ইকুয়াল টু 20% অফ জেড। ঠিক আছে, এখন আগে এই মানগুলো আগে বের করতে হবে। দেখেন 25% মানে আমরা জানি যে 1/4। ঠিক আছে, 25% মানে আমরা কত জানি, 1/4। 30% মানে আমরা কত জানি, এই যে 3/10। 24% মানে আমরা কত জানি, এই যে 6/25। ঠিক আছে, 20% মানে আমরা কত জানি, এই যে 1/5। ঠিক আছে, তাহলে এই যে 25% অফ এক্স মানে হচ্ছে এক্স এর 1/4। এক্স এর 1/4 মানে কত, x/4। 30% অফ ওয়াই মানে কি, 3y/10। ঠিক আছে, এখন আগে এইটা সলভ করে নিই আমরা। এইটা আগে সলভ করি, তারপরে ওইটা সলভ করতে দিই। 10-এর সাথে এক্স গুণ করে দেন, তাহলে হচ্ছে 10x। 3y-এর সাথে 4 গুণ করে দিলে এই যে 12y। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু 12:10। তারপরে দেখেন যে এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2 দিয়ে ভাগ করে দিলে 6, 2 দিয়ে ভাগ করে দিলে 5। তার মানে এক্স ওয়াই এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করছি। এরপরে আসেন 24% অফ ওয়াই মানে কি, 6 বাই, মানে ওয়াই এর 6/25। তার মানে আমরা লিখতে পারি যে 6y/25 ইজ ইকুয়াল টু 25% অফ জেড, মানে হচ্ছে জেড এর 1/5। তার মানে আমরা বলতে পারি যে z/5। 5 দিয়ে 6কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 30y ইজ ইকুয়াল টু এই যে 25z। তাহলে এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে y অনুপাত z কত, এই যে 25:30। আবার আমরা লিখতে পারি যে ওয়াই অনুপাত জেড কত, 5×5=25, 5×6=30। ঠিক আছে, আমাকে কি বলছে যে এক্স আর জেড এর অনুপাত কত, এক্স আর জেড। তাহলে এই যে এক্স ডিভাইডেড জেড সমান সমান কত, খেয়াল করেন, এক্স এর ভ্যালু কত, এই যে 6। তাহলে এই যে 6 ভাগ জেড এর ভ্যালু কত, এই যে 6। তাহলে 6 ভাগ 6 সমান সমান কত হবে, 1 হবে। এই যে দেখেন অপশন বিতে উত্তর দেওয়া আছে যে এক্স আর জেড এর যে অনুপাত সেটা কত, 1। আসুন পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে ডিউরিং এ পার্টিকুলার ডে এক্স নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কেম টু আইবিএ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস হবে, সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এখানে হবে সাম অ্যাপ্লিকেন্টস।
অ্যাপ্লিকেশনসই হবে, ঠিক আছে। সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস বিফোর লাঞ্চ, অফ দেম 70% were male applicants. On the same day, Y member of applicants came to submit their applications after lunch, and all of them were male applicants. On that particular day, the ratio of male applicants to female applicants was 4:1. Calculate Y in terms of X. বলতেছে যে কোনো একটা সার্টেন একটা দিনে এক্স সংখ্যক শিক্ষার্থী আইবিএতে আসছে তাদের আবেদনপত্র জমা দিতে। বলতেছে যে এই যে এক্স সংখ্যক শিক্ষার্থী আসছে, ঠিক আছে, এই যে এক্স সংখ্যক শিক্ষার্থী আসছে, যাদের মধ্যে 70% শিক্ষার্থী আসছে লাঞ্চের আগে, আর বাদ বাকি 30% আসছে লাঞ্চের পরে, ঠিক আছে। তো বলতেছে যে ওই দিনে যতগুলো স্টুডেন্ট আসছিল তার মধ্যে পুরুষ আর মহিলার অনুপাতটা দেওয়া আছে 4:1। ওই ওই দিনে যে এই যে এক্স সংখ্যক মানুষ আসছিল, এক্স সংখ্যক শিক্ষার্থী আসছিল, এই এক্স সংখ্যক মানুষের মধ্যে পুরুষ আর মহিলার অনুপাত কত? 4:1। তো আমাকে এখান থেকে ক্যালকুলেট ওয়াই ইন টার্মস অফ এক্স, ওয়াই এর মানটা বের করতে হবে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর মান বের করতে হবে এক্স এর সাপেক্ষে। খুব সিম্পল জিনিস ভাই, খেয়াল করেন। আমি যদি ধরে নিই যে এই যে এক্স নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কেম টু আইবি, এই এক্স এর ভ্যালু আমরা চাইলেই ইজিলি ধরে নিতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে। আপনি বলতে পারেন যে কোত্থেকে পাইলেন এক্স এর মান 100? এই যে দেখেন এখানে বলেই দিছে যে এই যে এক্স সংখ্যক শিক্ষার্থী আসছে, এক্স সংখ্যক শিক্ষার্থী আসছে, তাদের মধ্যে 70%, এই যে পার্সেন্টেজটা দেখছি, আমি কি বলছি যে যেখানে যেখানে আমরা শতকরার চিহ্ন দেখব সেখানে যদি কোনো কিছু ধরে নিতে হয় তাহলে সেটাকে আমরা 100 ধরে নিব, হিসাবটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে, হিসাবটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা ধরেই নিচ্ছি যে এক্স এর মান কত? 100, ঠিক আছে। এক্স সংখ্যক শিক্ষার্থী আসছে এবং এই 100-র মধ্যে আমাকে বলে দিচ্ছে 70% আর মেল অ্যাপ্লিকেন্টস, 70% হচ্ছে আমার কি? পুরুষ। তাহলে খেয়াল করেন এই 100-র মধ্যে আমার এই যে মেল আর হচ্ছে ফিমেলের রেশিওটা কি? মেল হচ্ছে 70, ফিমেল হচ্ছে 30, ঠিক আছে, ফিমেল হচ্ছে 30। ওকে ফাইন। এদের কাহিনীটা হচ্ছে এরা আসছে লাঞ্চের আগে, ঠিক আছে। এই যে 100 জন বা এক্স জন এরা আসছে লাঞ্চের আগে, আর এই পাশে যারা এরা হচ্ছে আফটার লাঞ্চ অর্থাৎ লাঞ্চের পরে আসছে কতজন? এই যে ওয়াই সংখ্যক আসছে, যাদের সবাই হচ্ছে মেল, অর্থাৎ এই ওয়াই সংখ্যকের সবাই আমার কি হবে? মেল হবে। কথা বুঝছেন? লাঞ্চের আগে আসছে এক্স জন, এই এক্স জনের মধ্যে 70% পুরুষ। তো আমরা ধরে নিছি যে এক্স এর মানই হচ্ছে 100, যে লাঞ্চের আগে 100 জন আসছে, এই 100 জনের মধ্যে পুরুষ যদি 70 হয়, মহিলা হবে কত? 30। এরপরে বলতেছে যে লাঞ্চের পরে আসছে ওয়াই সংখ্যক, এই ওয়াই সংখ্যক শিক্ষার্থী সবাই পুরুষ, কোনো মহিলা আর আসেনি। এখন আমাদেরকে ওরা বলতেছে যে ওই দিনে মানে ধরে নেন যে 30 তারিখে লাঞ্চের আগে এত আসছে, লাঞ্চের পরে এত আসছে। বলতেছে যে 30 তারিখে যত শিক্ষার্থী আবেদনপত্র জমা দিতে আসছে সেখানে এই যে পুরুষ আর মহিলার যে অনুপাত সেটা কত? 4:1। এখন আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন তো, মহিলারা শুধু লাঞ্চের আগেই আসছে, লাঞ্চের পরে কোনো মহিলা আসেনি এখানে। মহিলারা লাঞ্চের আগে আসছে, লাঞ্চের পরে কোনো মহিলা আসেনি। তাহলে লাঞ্চের আগে কতজন মহিলা আসছে? 30 জন। তার মানে মহিলা আবেদন করছে কতজন? 30 জনই। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে মহিলার অনুপাত 1, এই 1-এর মানে হচ্ছে 30। তো 1-এর মান 30 হলে এই যে 4-এর মান কত? 120 না? 4-এর মান কত? 120। এখন আপনি আমাকে বলবেন যে ভাই পুরুষ আর মহিলা মিলে কতজন টোটাল দেখা যাচ্ছে? তাহলে আপনি বলবেন যে পুরুষ হচ্ছে 120 জন, মহিলা হচ্ছে 30 জন, টোটাল শিক্ষার্থী হচ্ছে 150 জন। তাহলে এই এক্স এর মান যদি 100 হয় তাহলে ওয়াই এই মেল সমান সমান কত হবে? আপনি বলবেন যে এক্স আর ওয়াই এই দুই টাইপের শিক্ষার্থী মিলে 150, তার মধ্যে এক্স যদি 100 হয় তাহলে ওয়াই চোখ বন্ধ করে 50, ওয়াই চোখ বন্ধ করে 50, যে লাঞ্চের পরে 50 জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দিতে আসছে যাদের সবাই হচ্ছে
পুরুষ শিক্ষার্থী, তাহলে ওয়াই এর মান 50। তো আমাকে বের করতে হবে যে ওয়াই এর মানটাই আপনি বের করেন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে খেয়াল করেন, এক্স এর সাপেক্ষে যদি বের করি তাহলে আমাকে ধরতে হবে যে ওয়াই এর কতজন, 50 জন, আর এক্স মানে হচ্ছে এক্স এর কত, এই যে 100। তাহলে এইটা কত হবে? আপনি বলবেন যে হাফ। হাফ মানে কত? এই এক্সপ্রেশনটা এখানে দেওয়া নাই, এক্সপ্রেশনে কত দেওয়া আছে, 0.5, অর্থাৎ হাফও যা, এই যে 0.5ও তা, এক্স এর সাপেক্ষে জাস্ট এক্স গুণ করে দেন। এই যে অপশন ডি উত্তর, যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে মান সেটা হচ্ছে 0.5x। ঠিক আছে? মূল কথা অর্ধেক। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন এই 3 নম্বর প্রশ্নটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে। 3 নম্বরে বলা হচ্ছে যে 3 friends কামরুল, ওমর অ্যান্ড মোয়াজ divided টাকা 1105 among them in such a way that if টাকা 10, 20 and 15 were removed from the amount that Kamrul, Omar and Muaz received respectively, then the share of the amount they got would be in the ratio of 11:18:24. How much did Muaz receive? বলতেছে যে 3 জন বন্ধু আছে, কামরুল, ওমর এবং মুয়াজ। এই 3 জনের মধ্যে 1105 টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যার ফলে যে এই 1105 টাকা থেকে যদি আপনি কামরুলের 10 টাকা, ওমরের 20 টাকা এবং মুয়াজের 15 টাকা রিমুভ করে দেন, তাহলে কামরুল, ওমর এবং মুয়াজ যেই টাকাটা পাবে তার অনুপাত হচ্ছে 11:18:24। তো জিজ্ঞাসা করছে যে মুয়াজ কত টাকা পেয়েছিল, বের করেন। প্রশ্নটা বুঝছেন কিন্তু, 1105 টাকা এই 3 জনের মধ্যে আপনি ভাগ করে দিছেন, 3 জনের মধ্যে ভাগ করে দিছেন। ঠিক আছে? ভাগ করে দেওয়ার পরে কামরুলের কাছ থেকে 10 টাকা আপনি নিয়ে নিলেন, উমরের কাছ থেকে 20 টাকা নিলেন, মুয়াজের কাছ থেকে 15 টাকা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে তাদের কাছে যেই টাকাটা অবশিষ্ট থাকলো সেই টাকাটার অনুপাত হচ্ছে কত, 11:18:24। তো জিজ্ঞাসা করছে যে মুয়াজের কাছে কত টাকা ছিল, অর্থাৎ এই যে 15 টাকা মুয়াজের কাছ থেকে আপনি নিছেন, নেওয়ার আগে 15 নেওয়ার আগে কত ছিল মুয়াজের কাছে সেটা বের করেন। ঠিক আছে? তাহলে খেয়াল করেন, এখানে আমরা প্রথমেই যে কাজটা করব যে এই 1105 থেকে আমরা এই টাকাগুলোকে আগে বাদ দেব, যেহেতু বাদ দিতে বলছে আমরা বাদ দেব। 20 10 30, 30 15 কত, 45। সো 45 যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, 1105 থেকে যদি আমরা 45 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো কত, 1060 টাকা। এই যে 1060 টাকা থাকে, এই 1060 টাকা এখন এই যে কামরুল, উমর এবং মুয়াজ এই 3 জনের মধ্যে কি অনুপাতে বন্টিত হচ্ছে, এই যে 11:18:24 বন্টিত হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামরুল, উমর এবং মুয়াজ এই 3 জনে পাচ্ছে 1106 টাকা। এখানে এই 3 জনে কত টাকা পাচ্ছে? আপনি বলবেন যে 24 18 42, 42 11 53, এখানে পাচ্ছে 53। তাহলে এই যে 53 সমান সমান যদি 1100, সরি 1060, 1100 বলতেছি, 1060, 53 সমান সমান যদি 1060 টাকা হয় তাহলে 1 পার্ট সমান সমান কত, 20 টাকা। তো জিজ্ঞাসা করছে যে এই যে মুয়াজ কত টাকা পেয়েছিল,
তাহলে মুয়াজ 15 টাকা নেওয়ার পরে মুয়াজের টাকার পরিমাণ কত? 24। তাহলে 24 সমান সমান কত? আপনি বলবেন যে 24 দুগুণ 48 আর একটা শূন্য। কিন্তু আমার কাছে জানতে চাইছে ডিড মুয়াজ রিসিভ, মুয়াজ কত টাকা পেয়েছিল শুরুতে, অর্থাৎ এই যে 15 টাকা নেওয়ার পরে তো 480 টাকা পায়, তাহলে নেওয়ার আগে কত পাইছিল? আপনি জাস্ট এই 480 থেকে এই 15কে যোগ করে দিবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন যে মুয়াজ শুরুতে এই যে 495 টাকা পেয়েছিল। ঠিক আছে, এটাই উত্তর, 495। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন এই রেশিও প্রপোর্শনের মধ্যে পার্টনারশিপের ম্যাথও ঢুকাই দিছে, মানে পার্টনারশিপের ম্যাথ আসেই কম, দু একটা যা আসছে সেটা ওরা এই রেশিওর মধ্যে ঢুকাই দিছে। ঠিক আছে, সেখানে পার্টনারশিপের ম্যাথটা দেখেন, এটা আমরা গত ক্লাসেও বোধহয় পার্টনারশিপের একটা প্রশ্ন সমাধান করছি, তাই না? দেখেন এখানে কি বলা হচ্ছে যে পলাশ স্টার্টেড আ বিজনেস অন দ্য ফার্স্ট ডে অফ 2008, কাদের জয়েন্ট দ্য বিজনেস অফ পলাশ অন পার্টনারশিপ কন্ট্রাক্ট উইথ ডাবল ইনভেস্টমেন্ট অফ পলাশ অন July 1st of 2008. Sohail on the first day of September 2008 joined the partnership business of Polash and Kader with thrice the investment of Polash. The firm earned a profit of Taka 72,000 on 31st December 2008. What will be the share of profit of Sohail? এখানে বলা হচ্ছে যে 2008 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতে পলাশ একটা ব্যবসা শুরু করে, কাদের পলাশের সাথে 1 জুলাই 2008-এ এসে ডাবল বিনিয়োগ করে, অর্থাৎ পলাশ যত টাকা বিনিয়োগ করছে তার ডাবল টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করবে। সোহেল 1 সেপ্টেম্বরে পলাশ যা বিনিয়োগ করছে তার 3 গুণ টাকা বিনিয়োগ করে পলাশ এবং কাদেরের সাথে সোহেলও ব্যবসা শুরু করবে। এরপরে বলা হচ্ছে যে 3জন মিলে বছর শেষে যদি 72,000 টাকা মুনাফা করে, হোয়াট উইল বি দ্য শেয়ার অফ প্রফিট অফ সোহেল? তাহলে সোহেলের প্রফিট কত, সোহেল কত টাকা পাবে এই 72,000 টাকা থেকে? আমরা গত ক্লাসে বলছিলাম যে পার্টনারশিপের একটা ধর্ম হচ্ছে, আপনি যদি ইনভেস্টমেন্টের সাথে, ধর্ম মানে কি সূত্রই বলতে পারেন, যে এই যে ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি সময়কে গুণ করে দেন তাহলে আপনি ফলাফল হিসেবে প্রফিট পাবেন। ফলাফল হিসেবে কি পাবেন? প্রফিট পাবেন। সো পার্টনারশিপের অঙ্কে এইটা দেখতে হবে যে কে কত টাকা বিনিয়োগ করতেছে এবং কত সময়ের জন্য বিনিয়োগ করতেছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যবসা থেকে কেউ চলে যাবে না, ব্যবসা সবাই করবে। এখন প্রথম যেই বাধাটা সেটা হচ্ছে পলাশের বাধা। পলাশের বাধাটা কি? পলাশ কত টাকা বিনিয়োগ করছে এটা দেওয়া নাই। আমি কি বলছি যে যদি কোনো প্রশ্নে কোনো কিছু দেওয়া না থাকে 100 ধরবেন, ঠিক আছে? পলাশ কত টাকা বিনিয়োগ করছে আমি জানি না, ধরে নিচ্ছি যে পলাশ 100 টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে? এরপর আসেন কাদের, কাদের কত টাকা বিনিয়োগ করছে? আপনি বলবেন যে জানি না, কিন্তু প্রশ্নে বলে দিছে যে পলাশ যত টাকা বিনিয়োগ করবে কাদের করবে তার দ্বিগুণ টাকা। তো পলাশ যদি 100 টাকা করে তার মানে কাদের করবে কত টাকা? 200 টাকা। এরপর আসেন সোহেল, সোহেল কত টাকা বিনিয়োগ করছে? প্রশ্ন বলতেছে যে পলাশ যত করবে সোহেল করবে তার 3 গুণ। হ্যালো, ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন। তাহলে দেখেন সোহেল কত টাকা বিনিয়োগ করবে, বলতেছে যে পলাশ যা করছে তার 3 গুণ, তাহলে পলাশ করছে 100 টাকা, তাহলে সোহেল করবে কত টাকা? এই যে 300 টাকা বিনিয়োগ করবে। তাহলে বিনিয়োগের বিষয়ে আমরা ক্লিয়ার হইলাম। এখন আসেন তাদের সময়, কে কত সময় ধরে ব্যবসা করছে। আপনি বলবেন যে ভাইয়া এখানে পলাশ 1 জানুয়ারিতে ব্যবসা শুরু করছে, একদম 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা করবে, তার মানে 12 মাস ব্যবসা করবে, 12 মাস ব্যবসা করবে, তার মানে পলাশের সময় হচ্ছে 12 মাস।
এরপর আসেন কাদের। কাদের জুলাইয়ের 1 তারিখে ব্যবসা শুরু করছে, একদম 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা করবে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে কাদের ব্যবসা করবে কয় মাস? 6 মাস ব্যবসা করবে। এরপর আসেন সোহেল। সোহেল কয় মাস ব্যবসা করবে? বলতেছে যে সোহেল ব্যবসায় যোগদান করছে সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে সোহেল ব্যবসা করছে কয় মাস? এখানে 4 মাস ব্যবসা করছে। তাহলে এই যে ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করে দিলে আমরা কি পাবো? এই যে প্রফিট পাবো। তার মানে প্রফিট 1200, 6 দুগুণ কত? এই যে প্রফিট 1200, 4 3 কত? এই যে প্রফিট 1200। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া এখান থেকে এই যে পলাশ, কাদের এবং সোহেল, এই 3জনের প্রফিট কত? সমান 1200 1200 করে। তাহলে এদেরকে ছোট করে দেই, ছোট করে দিলে এখানে 1 লেখা যায়, এখানে 1 লেখা যায়, এখানে 1 লেখা যায়। সো আমাকে বলে দিছে যে এই যে 3জন মিলে ব্যবসা করে 72,000 টাকা লাভ করবে, যার মধ্যে সোহেল কত টাকা পাবে? তাহলে এখানে 3জন মিলে ব্যবসা করে কত টাকা লাভ করতেছে? আপনি বলবেন যে ভাইয়া 3 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা লাভ করতেছে। তাহলে আমাদের বোর্ডে যেটা 2, প্রশ্নে সেটা কত? এই যে 72,000 টাকা। জিজ্ঞাসা করছে যে সোহেল কত টাকা পাবে এই 72,000 থেকে? তাহলে সোহেল পায় 1 টাকা। তাহলে 1 সমান সমান কত? আপনি বলবেন যে ভাইয়া 24,000 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। চারশো পঁচানব্বই হবে। ডিড মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ 15 টাকা নেয়ার আগে কত টাকা পাইছিল সেই হিসাবটা, ঠিক আছে? যদি বলতো হাউ মাচ ডাস, তখন 480 উত্তর হতো। যেহেতু বলছে ডিড, তার মানে 15 টাকা নেওয়ার আগে কত টাকা নিছে, কত টাকা পাইছে, রিসিভ করছে, সেটা বের করতে হবে। 15 টাকা নেয়ার আগে, 15 টাকা নেয়ার পরে 480। সো যেহেতু ডিড মানে নেয়ার আগে, নেয়ার আগে কত? 480 প্লাস 15, 495। ডাজ কখনোই বলবে না, ঠিক আছে? ডাজের প্রশ্ন আজ পর্যন্ত কখনো আসেনি। সব জায়গায় এই টাইপের প্রশ্ন অনেক আছে, সব জায়গায় ডিড 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 মানে 15 টাকা নেওয়ার আগে কত, বা এই ধরনের প্রশ্নই আসছে সব সময়, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। বলেন। ব্যক্তিগত কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, পড়াশোনা রিলেটেড যা ইচ্ছা তা জিজ্ঞাসা করতে পারেন। 5 নম্বরে আসেন। দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে। দেখেন এই প্রশ্নটাই নাম চেঞ্জ করে, ঠিক আছে? এই 5 নম্বর প্রশ্নটাই এই শুধুমাত্র নাম চেঞ্জ করে অনেক জায়গায় আসছে, বোঝা গেছে? শুধুমাত্র নামটা চেঞ্জ। তাছাড়া এই প্রশ্নটা ম্যাক্সিমাম মানে প্রায় 3 4 জায়গায় আসছে। আপনারা এই যে কয়েকদিন আগে গ্যাসের পরীক্ষা দিলেন, এই গ্যাসের পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছে, শুধু নাম চেঞ্জ, তাছাড়া ডেটা ডেটা সব কিছু ঠিক ছিল। দেখেন এখানে বলা হচ্ছে যে মিস্টার নোমান ইজ ইন চার্জ অফ এ স্পেশাল স্নেক ফার্ম ইন গাইবান্ধা। দ্য ফার্ম হ্যাজ 2 টাইপস অফ স্নেকস, কোবরাস অ্যান্ড পাইথনস। আফটার এ রিসেন্ট স্টক taking, he was surprised to find that 1/4 of the number of cobras in the farm was exactly equal to 1/6 of the total number of snakes in the farm. What is the ratio of the number of pythons to the number of cobras in the farm? বলতেছে যে মিস্টার নোমান গাইবান্ধার একটা স্নেক ফার্মের দায়িত্বে আছে, সাপের ফার্মের দায়িত্বে আছে। তো উনি ফার্মে দেখতেছে যে ধরেন যে ফার্মে বেশ কিছু নতুন সাপের স্টক আসছে, সেখানে উনি হিসাব করে দেখতে পাচ্ছে এইরকম যে তার ফার্মে যতগুলা কোবরা আছে, মানে আফটার এ রিসেন্ট স্টক টেকিং হি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট 1/4 অফ দ্য নাম্বার অফ কোবরাস ইন দ্য ফার্ম। ওই ফার্মে যতগুলো কোবরা আছে তার 1/4 ইকুয়াল টু সমান 1/6 অফ দ্য টোটাল নাম্বার অফ স্নেকস ইন দ্য ফার্ম।
কোবরার 1/4 সমান সমান ওই ফার্মের মোট সাপের 1/6। তো ফার্মে আছেই দুই ধরনের সাপ, একটা হচ্ছে কোবরা আর একটা হচ্ছে পাইথন। তো প্রশ্নে বলতেছে যে কোবরার 1/4 সমান সমান মোট সাপের, তো মোট সাপ মানে হচ্ছে কোবরা প্লাস পাইথনের 1/6 সমান। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নে দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে যে পাইথন আর কোবরা সাপের অনুপাতটা কত সেটা বের করেন, অর্থাৎ পাইথন ইস টু কোবরা এইটা সমান সমান কত এটা বের করতে হবে। তাহলে কোবরার 1/4 সমান সমান মোট সাপের 1/6। আমাদেরকে বের করতে হবে পাইথন আর কোবরার অনুপাত কত, বের করেন। খেয়াল করেন, এখানে আমরা লিখতে পারি যে c/4 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে c প্লাস পি ইজ ইকুয়াল টু 6। 6 এর সাথে c গুণ করে দিলে 6c, 4 এর সাথে c গুণ করে দিলে 4c প্লাস 4p। 6c থেকে 4c বাদ দিলে এই যে 2c ইজ ইকুয়াল টু 4p হয়ে যাবে। আর এখান থেকে আমরা চাইলেই এই যে কোবরা ইজ টু পাইথন বের করতে পারি কত, 4:2। তাহলে কোবরা ইজ টু পাইথন কত, 2 2 4, 2 1 2। আর প্রশ্নে আমাদেরকে বের করতে হবে পাইথন ইজ টু কোবরা, তার মানে পাইথন 1 কোবরা 2, তার মানে 1:2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1:2। এই যে দেখেন অপশন সিতে উত্তর। আমরা বের করছি কোবরা ইজ টু পাইথন 2:1, কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে যে পাইথন ইজ টু কোবরা কত, তার মানে 1:2 হবে। এটা আমি গত ক্লাসে কোন ব্যাচে আমি বললাম, বুঝতে পারছেন? এখন ব্যাচটা নিয়ে একটু সন্দেহের, মানে কি পরীক্ষাটা নিয়ে আসলে এখনো কোনো ডিসিশন হয়নি, বুঝতে পারছেন? পরীক্ষা মানে আপনাদের এই যে সিনিয়র অফিসারের পরীক্ষা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জানুয়ারি শেষ সপ্তাহ, কোথাও বলতেছে যে ফেব্রুয়ারি শুরুতে। পরীক্ষা নিয়ে আসলে এখনো কোনো ডিসিশন হয়নি। আবার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি শুরু করি, মোটামুটি 25টা ক্লাস আপনাকে করতে হবে। 56টা প্রশ্ন, তো 56 সেট প্রশ্ন, সরকারি বেসরকারি মিলায়া। তার মধ্যে বেসরকারি ব্যাংকের প্রশ্নগুলো কম, কোনো প্রশ্ন 8টা প্রশ্ন আসছে, কোনোটাতে 10টা, কোনোটাতে 12টা, কোনোটাতে 14টা। কিন্তু সরকারি ব্যাংকের যে প্রশ্নগুলো হয়েছে মোটামুটি 20টা, 25টা, 30টা করেও প্রশ্ন আছে। এখন মানে আমরা যেটা হিসাব করে দেখছি যে মিনিমাম 25টা ক্লাস আপনাকে করতেই হবে। 25টা ক্লাসের কম দিয়ে আমি শেষ করাইতে পারবো না, কারণ আপনারা জানেন যে আমি আসলে কিভাবে পড়াই। 25টা ক্লাস করতেই হবে। তো আমি চিন্তা করতেছি যে শুরু করার পরে যখন ডেট দিয়ে দিবে তখন স্টুডেন্ট পাগল হয়ে যাবে যে ভাই শেষ হইল না, শেষ হইল না, শেষ করে দেন, শেষ করে দেন। তখন চাইলেও আমি শেষ করতে পারবো না বিষয়টা। কারণ আমার এখন আমরা যদি 1 তারিখ থেকে কোর্সটা রান করি, এখন শুরু করলে তো 1 তারিখ থেকে করতে হবে, কারণ এই সপ্তাহে আমার ক্লাস নেওয়াটাই হচ্ছে খুব ঝামেলার কাজ। তারপরে আপনাদের এই ব্যাচটা শিডিউল ব্রেক না হয় এই জন্য আমি ক্লাস নিচ্ছি, বুঝতে পারছেন? 1 তারিখের আগে আমি ক্লাস শুরু করতে পারবো না। আমি যদি 1 তারিখ থেকেও আমি যদি ক্লাস শুরু করি, বা 31 তারিখ থেকেও যদি আমি ক্লাস শুরু করি, আর যদি 24 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষার আগে শেষ করাটা কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এইটা নিয়ে একটু ইনডিসিশনে ভুগতেছি যে পরীক্ষার ডেটটা যদি এক্সাক্ট জানা যাইতো তাইলে ওইভাবে ব্যবস্থা করা যেত যে আসলে কি অবস্থা হবে। তো এখন যে অবস্থায় আমরাও এটা দেখতেছি যে পেজে প্রতিদিন টেক্সট আসতেছে, বলতেছে আমাদেরকে যে ভাইয়া পেজে প্রতিদিন টেক্সট আসতেছে কবে শুরু হবে, কবে শুরু হবে। এখন দেখি আজকালের মধ্যেই একটা, আমি সুমন ভাইয়ের সঙ্গে আমার কথা হয় নাই, সুমন ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সে দেখি আমি ক্লাস শেষে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলবো। যদি বলে যে ছেড়ে দিতে হবে, কোর্স রান করে দিতে হবে, তাহলে কোর্স রান করে দিব। এবং আপনাদেরকে ওই ধৈর্যটা রাখতে হবে যে যদি পরীক্ষার ডেটও দিয়ে দেয় তাহলে আমাকে প্রেশার দেওয়া যাবে না, কারণ আমি যেভাবে পড়াবো ওইভাবেই পড়াই যাব। কারণ আমি আগে থেকেই বলে নিচ্ছি যে মিনিমাম 25টা ক্লাস করতে হবে। আর কোর্স ফি হবে খুবই সামান্য, ঠিক আছে? খুবই সামান্য, আপনার 300 টাকা, 305 টাকার মতো কোর্স ফি হবে, ঠিক আছে? এর বেশি কোর্স ফি আমরা নিব না, কারণ শর্ট কোর্সগুলোতে স্টুডেন্ট সংখ্যা এমনিতেই কম হয় বা ইয়ে হয়, আমরা এর চেয়ে বেশি কোর্স ফি আমরা অফার করব না।
এখন দেখি আজকালের মধ্যে হয়তো একটা ইয়ে করে দিব। কারণ এখন আমি 1 তারিখ থেকে 1 তারিখ বা 31 তারিখ যেটাই করে না কেন আমার আপনাদের ক্লাস শিডিউল ওইভাবে মেনটেন করতে হবে। যেমন বৃহস্পতিবার শুক্রবার ক্লাস করতে হবে রাতের বেলা, মানে সন্ধ্যার দিকে, ধরেন যে 7টার দিকে। আবার রবিবার সোমবার আমার রিটেন ব্যাচটা আছে, তো রিটেন ব্যাচটা শেষের দিকে। সো রবিবার সোমবার আবার ক্লাস করতে হবে 9:30 থেকে। মূল কথা ক্লাস হবে হচ্ছে আপনার রবিবার সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার, সপ্তাহে 4 দিন। তো যদি আমি সপ্তাহে 4 দিন করে ক্লাস নেই, 26টা ক্লাস বা 25টা ক্লাস শেষ হইতে মোটামুটি আমার তাও 5 সপ্তাহ সময় লাগবে, 5 সপ্তাহ 6 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, রাতেই হবে ক্লাস, কারণ দিনের বেলা তো আর শিডিউল নাই। দিনের বেলা তো সব বুক, ঠিক আছে। তো ধরেন যে 5 সপ্তাহের মতো সময় লাগবে। এখানে আবার কথাও আছে, যেমন আমি রিসেন্টলি যারা আমার বাংলাদেশ ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারি ব্যাচে ছিলেন, ওখানে আমরা 23টা ক্লাস নিছি না, 23টা। ওই 23টা ক্লাসের মধ্যে আপনার 9টা ক্লাস আছে হচ্ছে যেগুলা বিআইবিএম পরীক্ষা নিছে। যেমন বিআইবিএম লাস্ট বাংলাদেশ ব্যাংকের 4-5টা পরীক্ষা নিছে। তারপরে ওই যে 2001-এ পরীক্ষা নিছে, 2015-তে পরীক্ষা নিছে, আরো কোন কোন সালে পরীক্ষা নিছে। ওখানে 9টা প্রশ্ন আছে, ঠিক আছে। ওখানে 9টা প্রশ্ন আবার বিআইবিএম এর আছে। তাহলে 56টা থেকে ওই 9টা তো আবার রেকর্ড নিবে না। আপনারা যারা পুরাতন, তারা যারা ওই ব্যাচে ছিলেন তারা তো ক্লাস করছে, কিন্তু যারা নতুন হবে, নতুন ভর্তি হবে, ওদেরকে তো আমি রেকর্ড দিতে পারবো না, ওরা এটা বুঝবেই না। তো ওই 9টা ক্লাস যদি আমি কমাইতে পারতাম তাহলে আমার ক্লাস আরো কমে যাইতো না, আরো কমে যাইতো। কিন্তু ওই 9টা ক্লাসও আমাকে লাইভ নিতে হবে। তো আমরা মানে চেষ্টা করবো এরকম যে ওই 9টা ক্লাস আমরা পরে করবো, বাংলাদেশ ব্যাংকের গুলো পরে করবো। আগে কম্বাইন্ডের গুলো সলভ করবো, তারপরে ওইগুলো বাংলাদেশ ব্যাংকের সলভ করবো। তাইলে বিরক্ত মনে হবে না। তাছাড়া ওই 9টা যারা আমার ওই কোর্সে ছিল, ওখানে যদি কম ছিল 120-22 জন মাত্র, সবাই তো আর ভর্তি হবে না। 8-10 জন হয়তো ভর্তি হইলে হইতে পারে, এর বেশি হবে না ওই কোর্স থেকে, ঠিক আছে। ঝামেলা আছে আর কি একটা কোর্স। দেখি আজকে আগে আমি সুমন ভাইয়ের সঙ্গে কথা বলি, যদি আমি গ্রিন সিগন্যাল পাই তাহলে হয়তো আজকালের মধ্যে নোটিশ পাবেন, পেজে পাবেন বা সুমন ভাইয়ের প্রোফাইলে পাবেন। যাই হোক, আসেন, এটার হচ্ছে উত্তর হচ্ছে 1/2। 6 নম্বরে আসুন। দেখেন 6 কি বলতেছে, যে এজেস অফ 3 persons আর নাও ইন দ্য প্রপোর্শন অফ 2:3:4, and in 5 years from now the proportion will be 5:7:8. What is the present age of the youngest person? দেখেন আমি এর আগেও বলছি যে কোনো প্রশ্নে যদি আপনি এরকম 3টা করে রাশি পান, অনুপাতের 3টা রাশি, দেখেন 1টা 2টা 3টা, এখানেও 3টা, আপনি 3টা ধরে কখনোই হিসাব করতে যাবেন না। আপনি যে কোনো 2 জনেরটা ধরে হিসাব করবেন, যে কোনো 2 জন, হয় প্রথমটা দ্বিতীয়টা, না হলে দ্বিতীয়টা তৃতীয়টা, অথবা প্রথমটার সাথে তৃতীয়টা হিসাব করবেন। মানে যে কোনো 2টা রেশিও ধরে আপনাকে হিসাব করতে হবে। 3টা রেশিও ধরে কিন্তু আপনি হিসাব করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে বলতেছে যে 3 জন মানুষ আছে যাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:3:4, এবং 5 বছর পরে, এখন থেকে, এই বর্তমান থেকে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এই যে 5:7:8 হবে। তো জিজ্ঞাসা করছে যে সবচেয়ে ছোট জন, যে সবচেয়ে ছোট ব্যক্তি, যে তার বয়সটা কত, এটা বের করেন। সবচেয়ে ছোট ব্যক্তি যে, অর্থাৎ এই যে যার বয়স 2 দেওয়া আছে, 2, এটার এই এই ব্যক্তির বর্তমান বয়স কত বের করেন। খেয়াল করেন ভাই, আমরা এখানে ধরেই নিচ্ছি যে 3 জন মানুষ, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। আমার কলমটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন, অনেক সময় লেখাটা ওঠে না। এ বি সি। তাহলে এখানে এর বয়সটা কত? এই যে 2 দেওয়া আছে, আমরা এটাকে 2x ধরলাম। বির বয়সটা কত? এখানে 3 দেওয়া আছে, আমরা এটাকে 3x ধরলাম। সির বয়সটা কত? এখানে 4 দেওয়া আছে, এখানে আমরা 4x ধরলাম, ঠিক আছে। তো আমরা যে কোনো 2 জনেরটা ধরে হিসাব করব। তো ধরে নেন যে এ আর বিটা ধরে হিসাব করব। তো বলতেছে যে এখন থেকে 5 বছর পরে, তাহলে এর বয়স হচ্ছে 2x, 5 বছর পরে কত হবে? 2x + 5 হবে। বির বর্তমান বয়স হচ্ছে 3x, 5 বছর পরে কত হবে? এই যে 3x + 5 হবে, ঠিক আছে। তারপরে বলতেছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এই যে 5:7, অর্থাৎ এই যে 5/7 হবে। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব। 5-এর সাথে 3 গুণ করে দিলে এই যে 15x প্লাস 5 5-এ কত? এই যে 25। 7-এর সাথে 2 গুণ করে দিলে 7 2 14x প্লাস 7-এর সাথে 5 গুণ করে দিলে 5 7 35।
তো 15 থেকে 14 বাদ দিলে এক্স পাওয়া যায়, 35 থেকে 25 বাদ দিলে 10 পাওয়া যায়। তাহলে এক্স এর মান আমরা পাইছি কত? 10। আমাকে বলতেছে যে সবচেয়ে ছোট যিনি তার বয়স বের করেন। তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 2x। তাহলে 2x এর মান কত? আপনি বলবেন যে 10 ২ বছর। 10 ২ বছর, ঠিক আছে। এটা কি বুঝে আসছে ভাই? এইটা বোঝেন না এমন কেউ থাকলে হাত তোলেন যে এটা বুঝি নেই। এটা বুঝে আসছে কিনা? বুঝে আসছে। দেখেন, এটাও সহজ। এটা যে আহামরি ক্যালকুলেশন করা খুব কঠিন, সময় সাপেক্ষ, এমন কিন্তু না, সহজ, ঠিক আছে। কিন্তু আমরা এই ধরনের ম্যাথে প্রিলিমিনারিতে আমরা যে কাজটা করি, যে এখানে ক্রস প্রোডাক্ট মেথড ইউজ করি। মানে এখানে ধরেন এক্স ধরে দেখাইছি না, যে এটার এক্স এটার এত, আমরা এক্স ধরে এই ধরনের ম্যাথগুলো প্রিলিমিনারিতে আসলে সাধারণত করি না। এই যে যেমন আমাদের পুরান স্টুডেন্ট বলতেছে যে ভাই এখানে সিপিএম করা যাবে কিনা, হ্যাঁ, এখানে ক্রস প্রোডাক্ট মেথড লাগানো যাবে, ঠিক আছে। খেয়াল করেন, আমরা এখন সেটাই দেখবো। এই জন্য বললাম যে এটা বুঝে আসছে কিনা। এটাও সহজ, এটাও চাইলে আপনারা করতে পারেন, যাদের এটা ইচ্ছা এটা করবেন, নো প্রবলেম। আমরা এখানে ধরে নিচ্ছি যে এ আর বি ধরে হিসাব করতেছি। তো সো এ আর বি দুইজনের বর্তমান বয়সের অনুপাত কত? এই যে বলে দিছে যে 2:3, ঠিক আছে। এখন বলতেছে যে বর্তমান থেকে 5 বছর পরে, তার মানে এর বয়সও 5 বছর সামনে যাবে, বির বয়সও 5 বছর সামনে যাবে। সামনে যাওয়ার পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এই যে বলতেছে যে 5:7 হয়ে যাবে। এখন আমরা এখানে যেরকম ক্রস প্রোডাক্ট করছি না, বজ্র গুণন করছি, আড়াআড়ি গুণন করছি, এখানেও আমরা সেম কাজটা করব। এই যে খেয়াল করেন, 3-এর সাথে এই 5কে গুণ করে দিব। 3-এর সাথে 5কে গুণ করে দিলে কত পাওয়া যাবে? 15 বিয়োগ এই যে 2-এর সাথে এই 7কে গুণ করে দিব, কত পাওয়া যাবে? 14 পাওয়া যাবে, সমান। আবার এই 7-এর সাথে এই 5কে গুণ করে দিব, 5-7 কত? এই যে 35 পাওয়া যাবে। এই 5-এর সাথে এই 5কে গুণ করে দিব, 5-5 কত পাওয়া যাবে? 25 পাওয়া যাবে। 15 থেকে 14 বাদ দিলে 1, 35 থেকে 25 বাদ দিলে 10। এক পার্ট যদি 10 হয়, আমাকে বের করতে বলছে ছোট জনের বয়স কত। তো ছোট জনের বয়স হচ্ছে 2, তাহলে এই 2 সমান সমান কত? এই যে 10 × 20, ঠিক আছে। আমরা চাইলে এইটাও প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এইটাই আমরা সাধারণত বেশি প্রয়োগ করি বয়সের অঙ্কগুলোতে। সিপিএম দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করতে পারবো, এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। মানে আগেরটাতে জাস্ট এক্স ধরে করছেন, এটাতে এক্স ধরি নেই, ঠিক আছে। এখানে দেখেন, এইটা না বুঝলে তো এটা এইটা মানে এইটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। এইটা বুঝছেন কিনা? এইটা যদি বোঝেন তাহলে এইখানে কেন গুণ দিলেন, এই প্রশ্নটা কেমন হয়ে গেল না? এখানে আপনি কি করছেন? এই 7-এর সাথে এই 5-এর সাথে আপনি এইটাকে গুণ করেন নাই, 5-এর সাথে এই অংশকে গুণ করছেন, আবার এই 7-এর সাথে এই অংশকে গুণ করছেন। তো এখানেও আপনি গুণ করছেন, আর এখানে গুণ করাটা বুঝতেছেন না। কথাটা কেমন হয়ে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল না কথাটা? এখানে যেরকম আপনি গুণ করছেন, এখানেও তো আপনি গুণই করছেন, এখানেও তো সেম কাজই করছেন। এখানে আপনি 7-এর সাথে এই যে 2x কে গুণ করে দিয়েছেন, এখানেও দেখেন 7-এর সাথে আমি 2কে গুণ করে দিয়েছি। এখানে আপনি 5-এর সাথে এদেরকে গুণ করে দিয়েছেন, এখানে আমি 5-এর সাথে এদেরকে গুণ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে বিয়োগ হয়েছে, এখানে আপনি বিয়োগ করে দিয়েছেন, সহজই। এটা বুঝলে এটা বোঝার কথা। এখানেও আপনি গুণই করছেন, এখানেও আপনি গুণ করছেন। পার্থক্য কি? পার্থক্য এখানে এক্স ধরছেন, এখানে এক্স ধরেন নাই, এটাই পার্থক্য, ঠিক আছে। এই জন্য তো আগে এক্স ধরে করাইলাম, যে গুণ কেন দেয় সেটা আগে দেখেন। So আপনি এক্স ধরে যদি গুণ দেন, তাহলে ওখানে জাস্ট এক্স না ধরে গুণ দেওয়া হয়েছে। দুটা বিষয় এক। গুণ কেন দেয় এটা কেমন হয়ে গেল না কথাটা? 7 নম্বরে চলে যান, 7। দেখেন, এই প্রশ্নটাও এই যে ব্যাংকে আসছে, এই যে বিআইবিএম দিছে এই প্রশ্নটা। বিআইবিএম যে পরীক্ষাগুলো নেয় সেখানে এই প্রশ্নটা আসছে ব্যাংকের পরীক্ষায়, ঠিক আছে। খেয়াল করেন, এইগুলো আবার এটা আবার ক্রস প্রোডাক্টে আপনি করতে পারবেন না, ঝামেলা আছে, মানে একটু পেঁচায় দিচ্ছে, ঠিক আছে। অত সহজে করা যাবে না এটা। 7 নম্বর দেখেন,
এখানে বলতেছে যে দ্য রেশিও অফ মার্বেলস কালেক্টেড বাই আমির, বাবু অ্যান্ড এনাম ইজ 1:2:5। বলতেছে যে আমির, বাবু এবং এনামের কাছে যে মার্বেল আছে তার অনুপাত দিছে এরা এখানে। তারপরে বলতেছে যে ইফ বাবু গিভস 3 মার্বেলস টু আমির, বাবু যদি আমিরকে 3টা মার্বেল দেয়, অ্যান্ড রিসিভ 6 মার্বেলস ফ্রম এনাম, এবং এনামের কাছ থেকে 6টা মার্বেল নেয়, দ্য রেশিও বিকামস 3:5:8। তাহলে তাদের তিনজনের কাছে থাকা মার্বেলের অনুপাত হয়ে যাবে কত? 3:5:8। হাউ মেনি মার্বেলস ডিড ইনাম হ্যাভ? তাহলে ইনামের কাছে কতগুলা মার্বেল ছিল বের করে দেখান খুব ঠান্ডা মাথায়। দেখেন, এটা হচ্ছে আমির, এটা হচ্ছে বাবু, এটা হচ্ছে এনাম। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমিরের কাছে x সংখ্যক, বাবুর কাছে 2x সংখ্যক, এনামের কাছে আছে 5x সংখ্যক। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাছে একদম শুরুতে মার্বেলের সংখ্যা। তারপরে বলতেছে যে বাবু গিভস 3 মার্বেলস টু আমির, বাবু আমিরকে 3টা মার্বেল দিয়ে দিবে। তাহলে আমিরের কাছে প্রথমে x ছিল, বাবু 3টা দিলে x+3 হয়ে যাবে। বাবুর কাছে প্রথমে 2x ছিল, এখান থেকে 3টা আমিরকে দিলে এটা 2x-3 হয়ে যাবে। তারপরে বলতেছে এই ইনাম আমার বাবুকে 6টা মার্বেল দিয়ে দিবে। তাহলে ইনামের কাছে প্রথমে 5x ছিল, 6টা যদি বাবুকে দিয়ে দেয় তাহলে 5x-6 হবে, আর বাবুর সাথে এই 6 এসে যুক্ত হবে। তাহলে এখানে বাবুর মার্বেলের সংখ্যা কত হবে? আপনি বলবেন যে ভাই 2x+3 হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আগের, এটা হচ্ছে আগের রেশিও, আর এটা হচ্ছে নিউ রেশিও। ঠিক আছে, তো আমরা যে কোনো দুইজনকে নিয়ে হিসাব করব, হয় আমির আর বাবু, না হলে আমির আর ইনাম, যে কোনো দুইজন, তিনজনকে নিয়ে আপনি হিসাব করতে পারবেন না। সো আমাকে যেহেতু বলছে যে ইনামের কাছে কতগুলা মার্বেল ছিল, তো আমরা একটা কাজ করি, আমরা আমিরকে নিয়ে আর ইনামকে নিয়ে হিসাব করি। যেহেতু ইনামেরটা বের করা লাগবে, সো ইনামেরটাই ধরি। আপনি বাবুরটা নিয়েও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, যারটা ইচ্ছা তারটা নিয়ে ধরেন। সো আমাকে বলা হচ্ছে যে বর্তমানে আমিরের কাছে মার্বেলের সংখ্যা কত? x+3। এনামের কাছে মার্বেলের সংখ্যা কত? এই যে 5x-6 সমান সমান কত? এই যে দেখেন, বর্তমানে আমিরের কাছে 3টা, এনামের কাছে আছে কয়টা? 8টা। এখন আপনি ক্রস প্রোডাক্ট লাগান এখানে, এখন আপনি ক্রস প্রোডাক্ট করেন। আপনি বলবেন যে ভাই এই যে 3-এর সাথে 5x-6 গুণন 8-এর সাথে কত? এই যে x+3, এই যে তানজিল দেখেন, এই যে দেখেন গুণ কেন হয়েছে। আপনি গুণ করবেন না, এখানে তো গুণই করতে হবে। এবার আমি একদম বিস্তারিত দেখাচ্ছি। 8-এর সাথে 8-এর সাথে হচ্ছে, সরি, এখানে 3-এর সাথে 5x-6 কে গুণ করলাম, আর 8-এর সাথে এই যে x+3 কে গুণ করলাম। দেখেন 3-5 কত? 15x মাইনাস 3-6 কত? 18। 8-এর সাথে x প্লাস 3-8 কত? এই যে 24। খেয়াল করেন 15 থেকে এই যে 8x, এই যে 15x মাইনাস হচ্ছে 8x, আর এখানে কত? 24 প্লাস হচ্ছে 18। ঠিক আছে, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত পাওয়া যাবে? 7 পাওয়া যাবে। আর এখানে 24 8 32 10 42। তাহলে এই যে এক্স এর মান কত? আপনি বলবেন যে ভাইয়া 6 7 42, তাই না? তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ইনামের কাছে শুরুতে কত ছিল, ডিড হ্যাভ কত ছিল ইনামের কাছে শুরুতে? 5x। তাহলে এক্স এর মান আমরা যদি 6 জানি, তাহলে 5x এর মান কত? 5 × 6 = 30। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ডিতে। বোঝা গেছে এবার? পরেরটাতে চলে যান।
দেখেন এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এখানে কি বলা হচ্ছে যে 1/4 অফ স্যামস ইনকাম অ্যান্ড 1/3 অফ মোহতাসিমস ইনকাম ইকুয়াল টাকা 1100। ইফ 1/8 অফ স্যামস ইনকাম ইজ ইকুয়াল টু 1/5 অফ মোহতাসিমস ইনকাম, হোয়াট ইজ মোহতাসিমস ইনকাম? ওকে ফাইন। এখানে কি বলতেছে যে স্যামের ইনকামের 1/4 প্লাস মোহতাসিমের ইনকামের 1/3 যোগ করলে আমরা কত পাবো? 1100 টাকা পাবো। তারপর বলতেছে যে স্যামের ইনকামের 1/8 সমান সমান মোহতাসিমের ইনকামের 1/5। হোয়াট ইজ মোহতাসিমস ইনকাম? ওকে ফাইন। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে স্যামের ইনকামের 1/4 প্লাস মোহতাসিমের ইনকামের 1/3, এই দুইটা যোগ করলে কত পাওয়া যাবে? 1100 পাওয়া যাবে। ওকে। তারপর আরেকটা শর্ত হচ্ছে যে স্যামের ইনকামের 1/8 সমান সমান মোহতাসিমের ইনকামের 1/5। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে S/4 প্লাস হচ্ছে M/3 ইজ ইকুয়াল টু কত? 1100। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, সো এখানে 3 বার, সো এখানে 3S প্লাস এখানে 4 বার, এখানে 4M ইজ ইকুয়াল টু 1100। তাহলে আমি লিখতে পারি যে 3S প্লাস 4M ইজ ইকুয়াল টু 12 11-তে হচ্ছে 132 আর দুইটা শূন্য। এখন এখানে এসে আমাকে থেমে যাইতে হবে। থেমে যাব কেন? কারণ আমি এস এর ভ্যালু আর এম এর ভ্যালু কত আমরা জানি না, কিন্তু আমরা চাইলেই এস আর এম এর ভ্যালু বের করতে পারি। এখন এই যে দ্বিতীয় সত্যটাতে আসি, যে এই যে S/8 ইজ ইকুয়াল টু M/5 দেওয়া আছে, 5-এর সাথে এস গুণ করে দিলে এই যে 5S ইজ ইকুয়াল টু 8M হয়ে যায়। সো এখান থেকে আমরা এস আর এম এর মান বের করতে পারি কত? 8:5। ঠিক আছে, যে স্যামের মান হচ্ছে 8 আর মোহতাসিমের মান কত? 5। সো আমাকে এই মোহতাসিমের ইনকামটা বের করতে হবে, অর্থাৎ মোহতাসিমের ইনকাম হচ্ছে 5 টাকা, এই 5টা আমাকে বের করতে হবে। সো এস এর মান কত? 8। তাহলে এখানে জাস্ট মান বসায় দেন যে 3 গুণন 8 প্লাস 4 গুণন কত? 5 ইজ ইকুয়াল টু 13,200। 3 8 24, 4 5 20, 24 আর 20 যোগ করে দিলে 44। তো 44 ইজ ইকুয়াল টু 13,200 হইলে 1/5 সমান সমান কত হবে? 44। এটার ভিতরে 3 বার আর এই যে 2 শূন্য, আমাকে বের করতে হবে যে মোহতাসিমের ইনকাম কত। সো মোহতাসিমের ইনকাম বের হয়েছে 5 টাকা। সো 5-এর ভ্যালু কত? 5 300-তে 1500 টাকা। 1500। মোহতাসিমের ইনকাম কত? 1500। পরেরটাতে চলে যান। 9 নম্বরে দেখেন, দেখেন 9 কি বলা হচ্ছে যে ইফ A ইকুয়াল টু 2/3 অফ B, B ইকুয়াল টু 2/3 অফ C and C ইকুয়াল টু 2/3 অফ D, হোয়াট পার্ট অফ D ইজ B? অর্থাৎ B ডির কত অংশ এটা বের করেন। B ডির কত অংশ এটা বের করতে হবে। খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে A সমান সমান কত? 2/3 অফ B। ঠিক আছে, 2/3 অফ B, বা এইটাকে আমরা লিখতে পারি এইভাবে যে ভাই এই যে 3-এর সাথে A কে গুণ করে দেন 3A ইজ ইকুয়াল টু 2-এর সাথে B কে গুণ করে দেন 2B। তাহলে এখান থেকে আমরা চাইলেই A আর B এর অনুপাত বের করতে পারি কত? এই যে 2:3। প্রথম সত্য গেল। দ্বিতীয় সত্যতে কি বলতেছে যে B সমান সমান 2/3 অফ C, 3-এর সাথে B কে গুণ করে দেন, 3-এর সাথে B কে গুণ করে দিলে 3B, 2-এর সাথে C কে গুণ করে দেন 2C। তাহলে এখান থেকে আমরা চাইলে B আর C এর অনুপাত বের করতে পারি কত? 2:3। তারপরে দেখেন পরের সত্য বলতেছে যে C ইকুয়াল টু 2/3 অফ D, 3-এর সাথে C কে গুণ করে দেন, তাহলে হচ্ছে 3C,
2 এর সাথে ডি কে গুণ করে দেন 2d, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সি অনুপাত ডি ইজ ইকুয়াল টু কত, 2:3। এখন আমরা যদি এই অনুপাতগুলো সাজাই, সিনারিওটা দেখেন, এ অনুপাত বি সমান সমানও 2:3, বি অনুপাত সি সমান সমানও হচ্ছে 2:3, সি অনুপাত ডি সমান সমানও হচ্ছে 2:3। তাহলে এখান থেকে চাইলে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে পারি, যদিও এত কিছু লাগবে না, জাস্ট আমি এমনি দেখাচ্ছি এই বিষয়গুলো। দেখেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে পারি। আমাদের প্রথম কে আছে, এ আছে। এরটা বের করার জন্য এই যে প্রথম সারির সবগুলোকে গুণ করে দেন, তাহলে 2 দুগুণ 4 দুগুণ কত, 8 হয়ে যাবে। এরপরে খেয়াল করেন শেষে আছে কে, ডি। ডিটা বের করার জন্য এই সারির সবগুলোকে গুণ করে দেন, তো 3টা 3 গুণ করে দিলে কত হয়ে যাবে, এই যে 27 হয়ে যাবে। তাহলে খেয়াল করেন আমরা জানি যে অনুপাতের রাশিগুলো সমান হারে বাড়ে, সমান হারে কমে। তাহলে এই যে এ, এইটা কত হয়ে গেছে 8, তার মানে এই 2 4 গুণ হয়ে যদি 8 হয়, তাহলে এই 3 4 গুণ হয়ে কত হবে, 12 হবে। তার মানে বি কত, 12। এরপর আসেন এই যে ডি, এইটা 3 ছিল 27 হয়ে গেছে, তার মানে এই 3 9 গুণ হয়ে যদি 27 হয়, তাহলে এই 2 এইটাও 9 গুণ হয়ে কত হবে, 9 দুগুণ 18 হবে। তার মানে সির মান কত, এই যে 18। ঠিক আছে, প্রশ্নে কি বলতেছে যে হোয়াট পার্ট অফ ডি ইজ বি। আমরা জানি যে অফের অংশ নিচে হবে, ইজ এর অংশ উপরে হবে। তাহলে অফ কে, ডি, ডির মান কত, এই যে 27, ইজ কে, বি, বির মান কত, এই যে 12। তাহলে বলতেছে যে এই যে 12/27, এটাকে আরেকটু ছোট করা যায়, 3 দিয়ে ভাগ করে দিলে এই যে 3 4 12, এই যে 3 নং 27। তো জিজ্ঞাসা করছে যে বি ডি এর কত অংশ, তাহলে বি হচ্ছে ডি এর 9/4 উত্তর হচ্ছে অপশন বি তে 4/9। বোঝা গেছে? জাস্ট পুরো ক্যালকুলেশনটা দেখাই দিলাম, যদিও এখানে এত কিছু বের করার দরকার ছিল না, জাস্ট ডিটা বের করে আমি খুব চাইলে ইজিলি এরটা বিটটা বের করতে পারতাম। 4/9 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওটাই তো বললাম যে আপনার এত কিছু করতে হয় না, ঠিক আছে, এত কিছু করতে হয় না, জাস্ট আমি পুরো সিনারিওটা দেখানোর জন্য বিস্তারিত দেখাই দিই। কারণ আমার তো দরকার শুধু বি আর ডির, আমার তো এ সির দরকার নেই, বুঝলেন নাকি, এ সির তো দরকার নেই। এই ধরনের ম্যাথ আসে, মানে এত, এটা একটু জটিল করছে বিষয়টা, মানে 3টার মানে দিয়ে দিছে, বাট এরকম ম্যাথ আসে পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসতে দেখা গেছে। আসেন পরেরটাতে চলে যান, 10 নম্বর। বলেন এটার উত্তর কত, 10-এর উত্তর কত বলেন, 10-এর উত্তর কত হবে বলেন। 10-এরটা আপনারাই করেন। দুইজন বলছে ডি, দুইজন বলছে 4:3। ডি উত্তর হবে না, ডি উত্তর হবে না, প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। ডি উত্তর হলে তো আপনার সিও উত্তর হয়, বিও উত্তর হয়, এও উত্তর হয়। না না ঠিকই আছে, না না ডি ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, আমি ভাবছি যে ই বলছে, না ঠিকই আছে, ঠিক আছে, ডি উত্তর, সরি, আমি ভাবছি যে ই বলছেন। হ্যাঁ ডি সঠিক উত্তর, কারণ 24 দিয়ে যেটাকে ভাগ করতে পারবো না সেটাই উত্তর হবে। 24কে যেটা দিয়ে ভাগ করতে পারবো না সেটাই আমার উত্তর হবে, তাই না? এই ধরনের প্রশ্ন আমরা এর আগেও করছি।
দেখেন এখানে বলতেছে যে এ বক্স কন্টেন্স 24 বলস, একটা বক্সের মধ্যে 24টা বল আছে, সাম রেড সাম ব্ল্যাক, কিছু লাল কিছু কালো। ইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেশিও অফ রেড টু ব্ল্যাক বলস এক্সেপ্ট। বলতেছে যে তাহলে নিচের কোনটা লাল এবং কালো মার্বেলের অনুপাত হইতে পারবে না, নিচের কোনটা লাল এবং কালো মার্বেলের অনুপাত হইতে পারবে না। মূল কথা, নিচের কোন দুইটার অনুপাত যোগ করে সেই যোগফল দিয়ে 24কে ভাগ করতে পারবো না সেটা দেখান। 1 আর 1 2, 2 দিয়ে 24কে ভাগ করা যায়, এটা উত্তর হবে না। 3 1 4, 4 দিয়ে 24কে ভাগ করা যায়, এটা উত্তর হবে না। 5 3 8, এটা দিয়ে 24কে ভাগ করা যায়, উত্তর হবে না। 5 1 6, এটা দিয়ে 24কে ভাগ করা যায়, এটা উত্তর হবে না। তাহলে 4 3 7, এইটা 7 দিয়ে 24কে ভাগ করা যায় না, তার মানে এটা উত্তর, তাই না? ডি উত্তর, এটা আমরা সবাই জানি, সো এটা নিয়ে এত ঘাটাঘাটি করার দরকার নাই। বলেন 11 নম্বরের উত্তর কত? এটা কুড হবে, হ্যাঁ এটা কুড হবে, COULD, কুড হবে। এটার উত্তর কত বলেন? 11টা বলেন। 11। হ্যাঁ ঠিকই আছে, আমি আমি ভাবছিলাম যে ইর কথা বল, মানে 5:1 কথা বলছে, হ্যাঁ এই জন্য বলছিলাম। ডি উত্তর হবে 4:3। 11 করেন। সি বলছেন অনেকেই, যে 50 50 50। এখানেও ওই বিষয়টা হচ্ছে সেম, বুঝতে পারছেন? মানে আগেরটার মতো এখানে বলতেছে যে দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইন এ ক্লাস ইজ 8:7। একটা ক্লাসের বালক বালিকার সংখ্যার অনুপাত দেওয়া আছে 8:7। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস কুড বি এনি অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, মানে নিচের কোনটা ছাড়া, নিচের কোনটা ব্যতীত সবগুলো হচ্ছে বালক বালিকার সংখ্যা হবে, মোট সংখ্যা হবে, এটা বের করেন। মূল কথা, 8 আর 7-এর যোগফল হচ্ছে 15। 15 দিয়ে এখানে যেই সংখ্যাকে ভাগ করতে পারবো না ওটাই উত্তর। 15 দিয়ে যাকে ভাগ করতে পারবো না সেটাই আমার উত্তর হবে, তাই না বিষয়টা? তাহলে দেখেন 15 দিয়ে 30কে ভাগ করতে পারি, এটা উত্তর হবে না। 45কে পারি, উত্তর হবে না। 60কে পারি, উত্তর হবে না। 90কে পারি, উত্তর হবে না। কিন্তু 15 দিয়ে আমি কখনো 50কে ভাগ করতে পারবো না, সে উত্তর হচ্ছে আমার 50। যে 50 জন ওই ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হইতে পারে না। সো 10 11 ডান। এরপর আসেন 12 নাম্বার। দেখেন এই 12 নাম্বার, এই প্রশ্নগুলো দিয়ে আইবি আপনাকে মানে বিশাল ট্র্যাপে ফেলবে, আপনার সময় নষ্ট করবে, অনেক কিছুই করতে পারে আইবি, ঠিক আছে? এবং মানে আইবিএর কাজটা হচ্ছে সময় নষ্ট করে। এই যে আমরা বলি না যে ভাই একটা ম্যাথ করলাম মিলতেছে না বা মিললো না, এই যে এই টাইপের ম্যাথগুলো না আপনি চাইলেও মিলাইতে পারবেন না পরীক্ষায়, মিলাইতে পারবে না। কারণ এই 12 নম্বর প্রশ্নের অনেকগুলো উত্তর হইতে পারে, অনেকগুলো উত্তর হইতে পারে। আমি জাস্ট দুইটা দেখাই দিই, এরকম আরো অনেক উত্তর হইতে পারে। এই জন্য এই প্রশ্নের উত্তর হবে ক্যানট বি ডিটারমাইন্ড, যে এই প্রশ্নের সঠিক উত্তর নির্ণয় করা সম্ভব নয়। কারণ এখানে আপনার ইনকামটা আসলে এদের ফিক্সড না। ইনকাম যদি ফিক্সড থাকতো তাহলে বের করা যেত, ইনকামটা আসলে ফিক্সড না। আপনি এই সেম ইনকামের রেশিও, সেম এক্সপেন্ডিচারের রেশিও দিয়ে আপনি অনেকগুলো সংখ্যা এখানে ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলো কম্বিনেশন করা যায়। ইনকামের এক্সপেন্ডিচারের অনেক কম্বিনেশন করা যাবে, এবং যার ফলে এক এক সময় এক এক রকম উত্তর বের হবে। আমি দুইটা দেখাই, আপনারা বাসায় বসে আরো উত্তর বের করতে পারবেন। সো এটার উত্তর হবে ক্যানট বি ডিটারমাইন্ড, যে এটা সঠিক উত্তর নির্ণয় করা আসলেই সম্ভব নয়। এখানে বলতেছে যে আলী আর বেবি দুইজনের ইনকামের অনুপাত হচ্ছে 5:4 এবং তাদের এক্সপেন্ডিচারের অনুপাত হচ্ছে 4:3। বলতেছে যে আলী যদি প্রতি মাসে 500 টাকা সঞ্চয় করে তাহলে বেবির ইনকাম কত? আলী প্রতি মাসে 500 টাকা সঞ্চয় করলে বেবির ইনকাম কত টাকা, এটা বের করেন। খেয়াল করেন, আমি জাস্ট যদি এইরকম ধরি যে আলী আর বেবি এই দুইজনের ইনকামের অনুপাত কত দেয়া আছে? ইনকামের অনুপাত কত দেয়া আছে? 5:4। আমি যদি ধরি ভাই
যে আলীর ইনকাম হচ্ছে 5,000 টাকা, আর বেবির ইনকাম তাহলে কত হবে? 4,000 4,000 হবে। ঠিক আছে, এখন আলীর সেভিংস কত? বলতেছে যে আলী প্রতি মাসে 500 টাকা ইয়ে করবে, সঞ্চয় করবে। তাহলে আলী যদি প্রতি মাসে 500 টাকা সঞ্চয় করে, তাহলে এক্সপেন্ডিচারটা কত হবে? এক্সপেন্ডিচার কত হবে? আপনি বলবেন যে আলীর এক্সপেন্ডিচার হয়ে যাবে তাহলে 4,500 টাকা। আলীর এক্সপেন্ডিচার কত? 4,500। আমাকে বলতেছে সমান যদি 4500 হয়, তাহলে বেবির এক্সপেন্ডিচার কত আপনি বের করতে পারবেন না? বেবির এক্সপেন্ডিচারটা কত হবে? আপনি বলবেন যে 4500 গুণন তিন ভাগ হচ্ছে 4, অর্থাৎ 3375 হয়ে যাবে। তখন আমরা চার দেখেন, 3 × 120, 3 × 5 = 15, 13,500কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা 3,375 পেয়ে যাব। অর্থাৎ এই যে বেবির এক্সপেন্ডিচার, এটা কত হয়ে যাবে? 3,375 টাকা হয়ে যাবে। এই যে বেবির এক্সপেন্ডিচার কত? 3,375। তাহলে বেবির সেভিংসটা কত হবে? বেবির সেভিংসটা কত? আপনি বলবেন যে ভাই বেবির ইনকাম হচ্ছে 4,000 টাকা, বেবির ইনকাম 4,000 টাকা, আর খরচ যদি 3,375 হয়, তাহলে বেবির সেভিংস কত? 625। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ইনকাম অফ বেবি, হোয়াট ইজ দ্য ইনকাম অফ বেবি। এখন দেখেন বেবির ইনকাম আপনি চাইলে 4,000 টাকা উত্তর বের করতে পারেন, যে 4,000 উত্তর অপশনে আছে 4,000 নাই। এইটা শুধু একটা উদাহরণ দেখাইলাম আমি, একটা। আরেকটা আমি দেখাচ্ছি। এখানে জাস্ট আমি কিভাবে মিলাচ্ছি আপনি দেখেন। আলীর 5 ইনকামের রেশিও দেওয়া আছে, বেবির কত? 4। আমরা যদি এটাকে বড় করে ধরি যে এটা 5,000, এটা 4,000। তারপরে বলতেছে যে আলী 500 টাকা সঞ্চয় করে, 5,000-এর ভিতরে 500 সঞ্চয় করলে 4,500 খরচ করবে। তারপরে বলতেছে যে আলী আর বেবির এক্সপেন্ডিচার কত, খরচ কত? 4:3। তাহলে এখানে আলীর খরচ কত? 4। 4 সমান সমান এখানে আলীর খরচ কত? এই যে 4500। 4 সমান সমান যদি 4500 হয়, তাহলে এই যে বেবির খরচ কত? 3। এই 3 সমান সমান আমরা হিসাব করে বের করলাম কত? এই যে 3,375 টাকা। 3,375, তাই না? এইরকম যেহেতু হিসাবে মিলতেছে, যদি দশমিক না আসে তাহলে বুঝবেন যে হিসাবে মিলে গেছে। ঠিক আছে, এরপরে দেখেন আমরা এইভাবেও ধরতে পারি যে ভাই আলী আর বেবির ইনকাম দেওয়া আছে কত? 4:3, তাই না? সো আমরা যদি 5:4 দেওয়া আছে, 5:4 দেওয়া আছে। সো আমরা যদি এইটাকে এইভাবে ধরি যে আলীর ইনকাম হচ্ছে 300 দিয়ে গুণ করে দেন, এটা হচ্ছে 1500, এটা হচ্ছে 1200। ঠিক আছে, 1200। এটা যদি ইনকাম হয়, তাহলে সেভিংস কত? 500 টাকা সেভ করতেছে, তাহলে এক্সপেন্ডিচার কত হবে? আপনি বলবেন যে 500 টাকা সেভ করলে 1,000 টাকা হচ্ছে আলীর এক্সপেন্ডিচার। তাহলে খেয়াল করেন, আলীর এক্সপেন্ডিচার প্রশ্নে কত দেওয়া আছে? 4। তাহলে 4 সমান সমান যদি 1,000 হয়, তাহলে বেবির এক্সপেন্ডিচার কত দেওয়া আছে? 3। 3 সমান সমান কত হবে? 4 সমান সমান 1,000 হলে 1 সমান সমান 250, তাহলে 3 250 কত? 750। তাহলে আপনার এই যে বেবির এক্সপেন্ডিচার কত হবে? 750। তাহলে বেবির সেভিংস কত হচ্ছে? বেবির সেভিংস কত হচ্ছে? তাহলে 1200 থেকে যদি আপনি এই 750কে বাদ দিয়ে দেন, 750কে বাদ দিয়ে দেন, তাহলে পাবেন কত? 450 টাকা হচ্ছে বেবির সেভিংস। অর্থাৎ প্রতিবার সেম রেশিও ধরে, অর্থাৎ ইনকামের রেশিও সেম ধরে এবং তাদের এক্সপেন্ডিচারের রেশিও সেম ধরে প্রত্যেকবার অসংখ্য অগণিত সংখ্যা দিয়ে আপনি এই রকম এক একবার এক এক রকম এই বেবির ইনকাম আপনি মিলাইতে পারবেন। একবার বেবির ইনকাম হচ্ছে আপনার 4,000 টাকা, আরেকবার বেবির ইনকাম হচ্ছে আপনার এই যে 1,200 টাকা। আপনি এক এক রকম এক একবার মিলাইতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যেখানে আলী আর বেবির ইনকাম দেওয়া আছে 5:4, তাহলে এইটাকে যদি আমি 6,000 ধরি, এইটাকে ধরতে হবে 4,800। 6,000 থেকে 500 সেভ করলে হবে কত? 5,500। তাহলে এখন আপনি এই যে তাদের এক্সপেন্ডিচারে মেলান, যে 4-এর মান যদি 5,500 হয়, তাহলে এই যে এক্সপেন্ডিচার, বেবির এক্সপেন্ডিচার হচ্ছে 3, তাহলে 3-এর মান কত হবে? ঠিক আছে, এরকম অসংখ্য সংখ্যা ধরে আপনি এই বেবির ইনকাম এক একবার এক একটা করতে পারবেন। আমি জাস্ট এখানে দুইটা দেখাইলাম। একবার বেবির ইনকাম পাইলাম আমি 4,000 টাকা, আর একবার বেবির ইনকাম পাচ্ছি আমি 1,200 টাকা। ঠিক আছে, এরকম আপনি অসংখ্য অগণিত সংখ্যা ধরে বেবির ইনকাম বের করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। সো এখানে উত্তর দিতে হবে কত? ক্যানট বি ডিটারমাইন্ড। যে প্রশ্নের অনেকগুলো উত্তর হবে। বোঝা গেছে বিষয়টা? না, 2,000 হবে না। 2,000 হয়তো হইতে পারে।
হ্যাঁ, যদি বলতো যে দুইজনে 500 টাকা করে সেভ করে, তখন আমরা সিপিএম লাগাতে পারতাম। দুইজনে 500 টাকা করে সেভ করে, বা তাদের ইনকামটা যদি আমাকে বলে দিত যে ওইটার ইনকাম আসলেই 5,000 টাকা, তাহলে ওইটার ইনকাম কত হবে, যদি ইনকামের রেশিওটা ফিক্সড করে দিত যে আমার আলীর ইনকাম 5,000 বা বেবির ইনকাম 4,000, এবং দুইজনে 500 করে সেভ করতেছে বা একজন 500 করে সেভ করতেছে, তখন উত্তর বের করা যেত। কিন্তু যেহেতু ইনকাম রেশিওটা এখানে ফিক্সড না, সো আপনি 5 আর 4 ধরে এরকম অসংখ্য সংখ্যা তৈরি করতে পারবেন। অসংখ্য সংখ্যা তৈরি করা যায়। বোঝা গেছে? মূল কথা হচ্ছে এখানে ইনকামটা ফিক্সড করে দেওয়া উচিত। ইনকাম ফিক্সড করে না দেওয়ার কারণে এই বিড়ম্বনায় আপনাকে পড়তে হচ্ছে। এগুলো হচ্ছে টাইম কিলিং ম্যাথ, মানে স্টুডেন্টরা এগুলো বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করবে, যখন উত্তর 2-3টা বের হয়ে যাবে, বা হয়তো দেখা গেছে যে এমন একটা সংখ্যা ধরে নিছে, যেমন আপনি বলতেছেন যে 2,000 হবে, হয়তো আপনি এমন একটা সংখ্যা ধরছেন যেটাতে 2,000 মিলে গেছে, সো তখন আপনি 2,000 দিচ্ছেন উত্তর, ঠিক আছে, কিন্তু এগুলো ভুল হবে আলটিমেটলি। পরেরটাতে চলে যান, 13 নম্বর। ওরে, এটার মধ্যে আবার জ্যামিতি ঢুকেছে। দেখেন কি বলতেছে, যে ইফ এ রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল টু দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? ওকে ফাইন। বলতেছে যে ভাই একটা বৃত্তের মানে অর্ধেক সেমি সার্কেলে যদি আপনি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকান, তাহলে ওই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর ওই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে এটা বের করবেন। দেখেন খুব ইজি জিনিস। এখানে বলা হচ্ছে, দেখেন একদম এক্সাক্ট আমি আঁকাইতে পারবো না, বুঝাই নিয়েন। ধরে নেন যে এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত, এটা ধরে নেন যে বৃত্তের কেন্দ্র। কথা বুঝছেন? আমাকে বলতেছে যে এই বৃত্তের মধ্যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে, আঁকানোর পরে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, মানে অনুপাতটা কত, সেটা বের করেন। তাহলে এইটা আমি একটা বৃত্ত আঁকাইলাম, বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, তাহলে বৃত্তের কেন্দ্র এইটা হলে এটা আমার কি হবে, রেডিয়াস। বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে আমার কি, রেডিয়াস, তাহলে রেডিয়াস আর। আমি যদি বলি যে এই বৃত্তের ডায়ামিটার কত, ডায়ামিটার কত, আপনি বলবেন যে এটা এখানে অ্যাড করে দেন, তাহলে এইটাও আর হয়ে যাবে। তাহলে এই বৃত্তের ডায়ামিটার কত, এই বৃত্তের ডায়ামিটার কত হয়ে যাবে, আপনি বলবেন যে ভাইয়া 2r, আর 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 যোগ করে দিলে 2r হবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকাই, সমদ্বিবাহু সমকোণী মানে হচ্ছে ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা ধরে নেন সমান, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে। মূল কথা, যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে বোঝাই যাচ্ছে এই সমকোণী ত্রিভুজের বেজ, বেজ আর হাইট, বেজ আর হাইট দুইটাই সমান, বেজ আর হাইট দুইটাই সমান, যেহেতু সমদ্বিবাহু সমকোণী, তার মানে বেজ আর হাইট দুইটাই সমান হবে। এখন আমি যদি বলি আপনাদেরকে যে ভাইয়া এই যে এই বাহুটা, এই বাহুটাকে যদি আমি বেজ ধরি আর এইটাকে যদি হাইট ধরি, তাহলে এটা হাইপোটেনিয়াস। তাহলে বেজ আর হাইট যেহেতু সমান, তাহলে এইটা যদি এক্স হয়, তাহলে এইটাও কত হবে, এক্স হবে, এক্স হবে। আর এই যে হাইপোটেনিয়াস, এইটা কত, এই যে 2r, অর্থাৎ যেইটা আমার বৃত্তের ডায়ামিটার, সেটাই হচ্ছে আমার ওই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের হাইপোটেনিয়াস, তাই না? হাইপোটেনিয়াস, তার মানে হাইপোটেনিয়াসও যা বৃত্তের ব্যাসতা, তাহলে এই যে হাইপোটেনিয়াস কত, 2r। এখন আমরা পিথাগোরাসের সূত্রটা জানি না, সূত্রটা জানি, কি জানি, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত, এই যে 2r স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হয়ে যাবে, 2x স্কোয়ার সমান সমান এখানে কত, 4r স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার সমান সমান কত লিখতে পারি, 2r স্কোয়ার লিখতে পারি, কারণ 2 দিয়ে এই 4কে ভাগ করে দিলে 2r স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান কত, আপনি বলবেন যে √2r স্কোয়ার। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, আপনি বলবেন যে r√2। তাহলে এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বেজ আর হাইট আমরা বের করতে পারছি, যে আমরা এখানে ধরছিলাম যে বেজ হচ্ছে এক্স, এই এক্স এর মান কত, এই যে r√2, সমকোণী ত্রিভুজের হাইট কত ধরছিলাম, এক্স,
এক্স এর মান কত, এই যে r√2। তাহলে আমরা বের করতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ট্রায়াঙ্গেলের মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই যে হাফ ইন্টু বেজ হচ্ছে r√2, হাইট হচ্ছে r√2। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা বলতে পারি যে হাফ ইন্টু r² আর √2 আর √2 গুণ হয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 কেটে গেলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, r²। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কত, এরিয়া অফ সার্কেল কত, বৃত্তের ব্যাসার্ধকে যেহেতু আমরা r ধরে নিছি, তাহলে সার্কেলের এরিয়া কত হয়ে যাবে, πr²। এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে যে সার্কেলের এরিয়া আর ট্রায়াঙ্গেলের এরিয়ার ক্ষেত্রফলটা কত। তো সার্কেলের এরিয়া হচ্ছে πr², ট্রায়াঙ্গেলের এরিয়া কত, শুধু r²। সো r² কেটে গেলে এখানে থাকে কত, পাই থাকে না। এখানে 1 আর লেখার দরকার নেই, কারণ অপশনে এটাই দেওয়া আছে। এই যে দেখেন পাই দেওয়া আছে, উত্তর অপশন ইতে দেওয়া আছে যে উত্তর হচ্ছে পাই। যেখানে এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ সার্কেলের যে অনুপাতটা, সেটা কত হবে, পাই হবে। ভাই আমি তো দেখাইলাম যে উত্তর অনেকগুলো হইতে পারে, আপনি কি অ্যাপ্রোচে করছেন দেখান তো। উত্তর 2000 জীবনেও হবে না, আপনি যেভাবে ইকুয়েশন করছেন ওইভাবে করে হবে না, ঠিক আছে। 2000 আপনি কিভাবে মিলাইছেন একটু দেখান তো, ছবি তুলে একটু পাঠান তো দেখি 2000 কিভাবে মিলাইছেন। দুইজন মিলে আপনি 500 করুক আর দুইজন না মিলে 500 করুক, আপনি জীবনে উত্তর বের করতে পারবেন না। আমি তো দেখাইলাম সেটা, যেরকম আরো অসংখ্য উত্তর আছে। মানে উত্তর 2000 হবে না, এটা মানে এটা বলতে এটা মিন করতেছে যে উত্তর 2000ও হইতে পারে, উত্তর 5000ও হইতে পারে, উত্তর 4000ও হইতে পারে, উত্তর 1200ও হইতে পারে, উত্তর 4800ও হইতে পারে। এখন কথা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর একটাই হবে। যখন একটা প্রশ্নের উত্তর একের চেয়ে বেশি হবে তখন সেটা ক্যানট বি ডিটারমাইন্ড, মানে সেটা নির্ণয় করা সম্ভব না। এক্সাক্ট উত্তর আপনি বের করতে পারবেন না। আপনার 2000 উত্তর আসছে, কিন্তু আমি যে দুইবার ধরে করাইলাম, একবার উত্তর আসলো 4000, আরেকবার উত্তর আসলো হচ্ছে আপনার 1200, এই দুইটাকে আপনি ফেলে দিতে পারবেন? আমার দুইটা তো ভুল হয়নি, আমার দুইটা তো ঠিক আছে। তার মানে আমার দুইটা ঠিক করে দুইটা উত্তর আসছে, আপনার একটা আসছে তিনটা, আরো তিনজন করলে আরো তিনটা উত্তর আসবে। তার মানে কি একটা প্রশ্নের 6টা উত্তর হইতে পারে? 6টা উত্তর হইতে পারবে না। তার মানে হচ্ছে ক্যানট বি ডিটারমাইন্ড। মানে উত্তর হবে বহুমুখী, বহুমুখী উত্তর হবে। এই যে আমরা করব, এই যে ইনইকুয়ালিটির ম্যাথ যখন করব, দেখেন আমাদেরকে প্রায় প্রশ্নে জিজ্ঞাসা করে মেবি, মানে মেবি কত উত্তর হতে পারে, কুড বি, মাইট বি। মেবি, কুড বি, মাইট বি, ক্যান বি, এগুলার উত্তর হয় না, এগুলার এক্সাক্ট উত্তর হয় না, কথা বুঝছেন। কখনো কখনো বলে না যে উত্তর কোনটা হইতে পারে, হইতে পার, মানে কুড বি কত, মাইট বি কত, এইগুলার আসলে এক্সাক্ট কোনো উত্তর নাই। অনেক রকম উত্তর, অনেকগুলো উত্তর হইতে পারে, ঠিক আছে। এগুলো আমরা দেখবো ইনইকুয়ালিটিতে, এগুলা জিনিসগুলো আমরা দেখব। এইটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন, এই প্রশ্নটা বোঝা গেছে কিনা। হুট করে এটার মধ্যে জ্যামিতি ঢুকাই দিচ্ছে কেন বুঝলাম না। রেশিও আসলে জ্যামিতির কনসেপ্ট। এটা বোঝা গেছে কিনা।
ওকে, আসেন পরেরটাতে আসেন। দেখেন 14 কি বলতেছে যে ইন এ সুগার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ওয়াজ 4:1। বলতেছে যে একটা চিনি পানির মিশ্রণে পানি এবং চিনির অনুপাত দেওয়া আছে 4:1। ইফ দ্য টোটাল ওয়েট অফ দ্য সলিউশন ওয়াজ 2 কেজি, বলতেছে যে এই মিশ্রণের মোট ওজন হচ্ছে 2 কেজি। হাউ মাচ মোর সুগার শুড বি অ্যাডেড সো দ্যাট দ্য রেশিও বিকামস 5:2। বলতেছে যে আপনি আরও কি পরিমাণ চিনি মিক্স করলে এই পানি আর চিনির অনুপাত 5:2 হবে। খেয়াল করেন, এই যে 2 কেজি বলছে না, 2 কেজি মানে আমরা কি জানি? 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম। 2 কেজি মানে কত? 2000 গ্রাম। তো বলতেছে যে পানি আর চিনির একটা মিশ্রণ আছে, যেখানে পানি কত 4, চিনি কত 1। তাহলে খেয়াল করেন, পানি আর চিনি মিলেই তো 2000 গ্রাম। তার মানে কি 4 আর 1 5 সমান সমান যদি আমার 2000 গ্রাম হয়, তাহলে 1 সমান সমান কত? 400 গ্রাম হবে। তার মানে এই যে 2000 গ্রামের মিশ্রণে আমার চিনির পরিমাণ হচ্ছে 400 গ্রাম, আর পানির পরিমাণ কত? 1600 গ্রাম। এখন আগের ক্লাসে বোধহয় এই টাইপের একটা করাইছিলাম। এখানে বলতেছে যে হাউ মাচ মোর সুগার শুড বি অ্যাডেড, চিনি আমি কত মিক্স করব। চিনি কত মিক্স করতে হবে যার ফলে পানি এবং চিনির অনুপাত আমার 5:2 হবে। খেয়াল করেন, আমি কিন্তু এখানে চিনি মিক্স করতেছি, পানি না। কথা বুঝছেন? আমি এখানে চিনি মিক্স করার পরে পানি আর চিনির অনুপাত 5:2 হয়েছে, পানি কিন্তু মিক্স করতেছি না। তার মানে পানি শুরুতেও আমার 1600 ছিল, পরবর্তীতেও আমার কত থাকবে? 1600ই থাকবে। তাহলে 5 যদি 1600 হয়, তাহলে এই 2 কত হবে? 5 160-এর ভিতরে কতবার যাবে? 32 বার। আরেকটা শূন্য, তার মানে 5 3 1600 হয়ে গেছে। তার মানে 5 320 গুণ হয়ে 1600 হয়েছে। তাহলে অনুপাতের পূর্ব রাশি যদি 320 গুণ হয়, তাহলে উত্তর রাশি 2, এটাও আপনার 320 গুণ হয়ে কত হয়ে যাবে? 640 হবে। তার মানে এখানে চিনির পরিমাণ কত? 640। তা আপনি চিনি মিক্স করার পূর্বে 400 ছিল, মিক্স করার পরে 640 হয়েছে। এখানে চিনি কতটুকু মিক্স করে দিছেন? আপনি বলবেন যে ভাই 240 গ্রাম চিনি আমি মিক্স করছি, তাই না? প্রথমে 400 গ্রাম চিনি ছিল, মিক্স করার পরে 640 গ্রাম হয়ে গেছে। তার মানে কতখানি চিনি মিক্স করছেন? 240 গ্রাম। এই 240 গ্রামকে ওরা কেজিতে দেখাইছে, সেটা কত? এই যে 0.24 কেজি। অর্থাৎ আপনি জাস্ট এই 240কে, সরি, আপনি জাস্ট এই যে 240 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে দিলেই আপনি এখানে 0.24 কেজি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আমি চিনি মিক্স করছি 0.24 কেজি। এটাই উত্তর, অপশন সি। আসেন পরেরটাতে চলে যাই। বলেন তো 15 নম্বরটা কিভাবে করতে পারি? বলেন, 15টা কিভাবে করা যায়? দেখেন, আমরা এর আগে মানে পার্সেন্টেজ প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা দেখে আসছি যে আমরা চাইলেই বিভিন্ন অধ্যায়ে রুল অফ অ্যালিগেশনের মাধ্যমে খুব সহজে ম্যাথগুলো সমাধান করতে পারি। সো এই রেশিওর অধ্যায়ে, এভারেজের অধ্যায়ে অনেক ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ আছে। আপনার যেগুলো রুল অফ অ্যালিগেশনে আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন, শুধুমাত্র পাটিগণিতের অধ্যায় না। বীজগণিতে, বীজগণিত বাদ দিয়ে আপনার জ্যামিতিতে, তারপরে হচ্ছে আপনার কি বলে পরিমিতিতেও এরকম অনেক ম্যাথ আছে, যেগুলোতে আমরা চাইলেই খুব ইজিলি রুল অফ অ্যালিগেশন লাগাইতে পারি। ঠিক আছে, অনেক ম্যাথ আছে যেগুলোতে রুল অফ অ্যালিগেশন লাগানো যায়, এবং প্রিলিমিনারিতে প্রশ্ন যাতে আপনি কম সময়ে সমাধান করতে পারেন, তার জন্য আমার মনে হয় যে একটা বেস্ট একটা অ্যাপ্রোচ।
ঠিক আছে? এখানে খেয়াল করেন, এই প্রশ্নটাও ব্যাংকের পরীক্ষাতে আসছে, আইবিএর এমবিএতে তো আসছেই, পাশাপাশি ব্যাংকের পরীক্ষাগুলোতে আসছে, মানে রিপিট ওখান থেকেই করছে মূল কথা। যেখানে বলা হচ্ছে যে ইন 24 কেজি অফ সল্ট ওয়াটার, 24 কেজির একটা লবণ পানির মিশ্রণে 8% ইজ সল্ট, 8% হচ্ছে লবণ, অফ অ্যানাদার মিক্সচার, অন্য আরেকটা মিশ্রণ আছে যেখানে লবণের পরিমাণ কত, 4%। তারপর বলতেছে যে হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশন মাস্ট বি অ্যাডেড টু দ্য মিক্সচার টু গেট আ সলিউশন দ্যাট ইজ 5% সল্ট। বলতেছে যে দ্বিতীয় মিশ্রণে, বলতেছে যে দ্বিতীয় মিশ্রণে মানে প্রথম মিশ্রণের সাথে দ্বিতীয় মিশ্রণের কত কেজি মিক্স করে দিলে, ঠিক আছে, প্রথম মিশ্রণের সাথে দ্বিতীয় মিশ্রণের কত কেজি মিক্স করে দিলে ওভারঅল লবণের পরিমাণ 5% হবে। মূল কথা বিষয়টা হচ্ছে যে ভাই এই যে এটা হচ্ছে আপনার প্রথম মিশ্রণ ধরেন, যার পরিমাণ এখানে দেওয়া আছে 24 কেজি, যার পরিমাণ আমার দেওয়া আছে কত, 24 কেজি। এই 24 কেজির মধ্যে লবণের পরিমাণ কত, 8%, ঠিক আছে। আর এইটা ধরে নেন আপনার দ্বিতীয় মিশ্রণ, এই দ্বিতীয় মিশ্রণটা আপনার কত কেজি আপনি জানেন না, দ্বিতীয় মিশ্রণে কত কেজির মিশ্রণ আছে আপনি জানেন না, সো আমরা ধরে নিচ্ছি যে এক্স কেজির একটা মিশ্রণ আছে, এই এক্স কেজির মধ্যে লবণের পরিমাণ কত বলছে, এই যে 4% বলতেছে। এখন বলতেছে যে ভাই আপনি যদি এই প্রথম মিশ্রণের সাথে দ্বিতীয় মিশ্রণটাকে অ্যাড করে দেন, মিক্স করে দেন, তাহলে আপনার লবণের পরিমাণ কত হয়ে যাবে, গড়ে 5% হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় মিশ্রণে আসলে পরিমাণটা কত ছিল সেটা বের করেন, তো এটা বের করা খুব ইজি, 5 থেকে 4 বিয়োগ করলে কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। আবার 8 থেকে 5 বিয়োগ করলে কত পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। সো এখানে আমরা ধরেই নিছিলাম যে প্রথম মিশ্রণ কত, ধরে নিছিলাম মানে এটা দেওয়া আছে 24, তার মানে এই 1 মূলত বোঝাচ্ছে এই 24কে, তাহলে এই 1 যদি 24 গুণ হয়ে 24 কেজি হইতে পারে, তাহলে এই যে অনুপাতের উত্তর রাশি এটাও আপনার 24 গুণ হবে, তো 24 গুণ হয়ে এটা কত হয়ে যাবে, 3 24-এ 72 কেজি হয়ে যাবে না। তো আমরা তো জানতাম না যে দ্বিতীয় মিশ্রণটা কত কেজির ছিল, আমরা ধরে নিয়েছিলাম এক্স কেজির ছিল, তো এই এক্স এর মানে কত বেড়েছে, এই যে 72 কেজি বেড়ে গেছে। উত্তর কত, অপশন ডি। পরেরটাতে চলে যান, কয়জন আছেন ক্লাসে দেখি, 15 জন। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ ওয়াই বাই জেড স্কোয়ার ইকুয়াল টু 27 অ্যান্ড ওয়াই স্কোয়ার ডিভাইডেড জেড এক্স ইজ ইকুয়াল টু 1/3√3, হোয়াট ইজ দ্য রেশিও অফ জেড টু ওয়াই। দেখেন এখানে যদি আমরা এটা সমাধান করি যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, এইটার সাথে মানে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন, সো আমাদেরকে বের করতে হবে জেড টু ওয়াই কত, জেড আর হচ্ছে ওয়াই। আচ্ছা ওয়াই, ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার 27। আচ্ছা আমরা যদি এই দুইটাকে গুণ করে দিই, অর্থাৎ এইটাকে আর এইটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা এখানে পাবো কত, ওয়াই স্কোয়ার ডিভাইডেড নিচে কত আছে, জেড এক্স দেওয়া আছে, তাহলে এটার মান ছিল কত, 27, গুণন এটার মান ছিল কত, 1/3√3, তাই না। তাহলে এক্স আর এক্স আমরা কেটে দিতে পারি, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করে দিলে এখানে ওয়াই কিউ হয়ে যাবে, জেড এর সাথে জেড স্কোয়ার গুণ করে দিলে এখানে জেড কিউ হয়ে যাবে, আর এখানে 3 এই 27-এর ভিতর 9 বার যাবে, তার মানে হচ্ছে 9/√3, তাই না, 9/√3। তাহলে আমরা জেড কিউব, এখানে ঝামেলা করতেছে জেড টু ওয়াই বের করা লাগবে, কিউব ঝামেলা করতেছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করেন এই যে √3-র সাথে √3 গুণ করলে 3 পাওয়া যাবে,
আবার √3 সাথে √3 গুণ করলে 3 পাওয়া যাবে, আর এই 3 আর এই 3 গুণ করলে 9 পাওয়া যাবে। তার মানে আমি যদি এখানে 4 বার √3 কে গুণ করে দিই, 4 বার যদি √3 কে গুণ করে দিই তাহলে 9 পাবো, তাই না? দেখেন √3 সাথে √3 গুণ করলে 3, √3 সাথে √3 গুণ করলে 3, 3 আর 3 গুণ করলে 9। তার মানে 9 যদি পাইতে চাই তাহলে √3 4 বার গুণ করতে হবে, আর নিচে কত আছে? √3 আছে। এই √3 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দুইটার উপরেই যেহেতু পাওয়ার 3 দেওয়া আছে, সো আমরা একবারে লিখতে পারি এখানে √3 পাওয়ার কত? কিউব। আমরা কি জানি যে পাওয়ার পাওয়ার মিলে গেলে বেস বেস কি হয়ে যায়? সমান হয়। পাওয়ার যদি মিলে যায় বেস তাহলে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাই ওয়াই বাই জেড সমান সমান কত? √3 ডিভাইডেড 1 লিখতে পারি। যেহেতু নিচে কোনো কিছু নাই তার মানে নিচে 1 আছে, তাই না? নিচে কোনো কিছু নাই তার মানে নিচে কত আছে? 1 আছে। আর আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে যে জেড অনুপাত ওয়াই। জেড অনুপাত ওয়াই মানে কত? জেড এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান কত? √3। দেখেন 1 অনুপাত √3, এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু প্রশ্নের কোথাও 1 অনুপাত √3 নাই। তো অনেকেই এইটার উত্তর দাগায় দিয়ে আসবে নান অফ দিস, যেটা ভুল হবে, যেটা কিনা ভুল হবে। ঠিক আছে? এখানে জেড অনুপাত ওয়াই কত? 1 অনুপাত √3। তো অপশনে তো কোথাও 1 অনুপাত √3 নাই। কিন্তু আইবি আমরা এর আগেও দেখছি যে ওরা আনসার ম্যানিপুলেট করে। ঠিক আছে? এই উত্তরটা আছে এখানে, এই উত্তরটা আছে। এই যে উত্তর হবে অপশন বি। আমি আপনাদেরকে দেখাই। দেখেন অপশন বিতে এরা কি দিয়ে রাখছে? যে √3/3 দিয়ে রাখছে, √3/3। তাহলে আমরা কি বিষয়টা, এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা যে √3 ডিভাইডেড এই যে √3 ইন্টু √3, কারণ দুইটা √3 গুণ করলে 3 পাওয়া যাবে। তাহলে এই √3 যদি কেটে যায় তাহলে 1 বাই কত আসে? √3 আসে না। সো এখানেও তো আমার কত আসছে? 1/√3 আসছে, মানে 1:√3। তাহলে আমি বলতে পারি না যে 1:√3 সমান সমানই কত? √3 কত? 3, তাই না? 1:√3 মানে কত? √3:3, যেটা কোথায় আছে? এই যে অপশন বিতে আছে। সো আইবি অনেক সময় আনসার কিন্তু ম্যানিপুলেট করে। সো মানে নান অফ দিস থাকলে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। বোঝা গেছে? √3:3 মানেও যা, 1:√3 মানেও তা, সেম, দুইটার ভ্যালুই সেম। ওরা আনসারকে ম্যানিপুলেট করে। আজকে কতগুলো প্রশ্ন, আজকে মনে হচ্ছে যে অনেকক্ষণ থেকে পড়াচ্ছি, বাট মানে প্রশ্ন শেষ হচ্ছে না। মাত্র 16, এখনো 4টা। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এটা হচ্ছে পার্টনারশিপের ম্যাথ। আমি একটু আগে পার্টনারশিপের একটা ম্যাথ করাইছি, সেখানে বলছিলাম যে আপনাদেরকে খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে দেখতে হবে কে কত সময় ধরে ব্যবসা করতেছে, কে কত টাকা বিনিয়োগ করে ব্যবসা করতেছে। এই দুইটা জায়গায় যদি ভুল হয় তাহলে ফলাফল কিন্তু ভুল আসবে। কে কত সময় ধরে ব্যবসা করলো আর কে কত টাকা বিনিয়োগ করে ব্যবসা করলো, বা কে কত টাকা কত মাস পরে উঠায় নিয়ে যাচ্ছে বা কি অবস্থা, এই জিনিসগুলো কিন্তু খুব মনোযোগের সঙ্গে খেয়াল রাখতে হবে, তাছাড়া ফলাফল ভুল আসবে। এই 17 নম্বর প্রশ্ন দেখেন, প্রশ্ন সাইজ মাশাল্লাহ 4 লাইনের। এখানে বলা হচ্ছে যে টু ফ্রেন্ডস রাজীব অ্যান্ড রাহাত entered into a partnership investing টাকা 700 and 600 respectively. After 3 months, Rajiv withdrew 2/7 of his investment, but after 3 months, he invested 3/5 of what he had withdrawn. The profit at the end of the year was টাকা 726. If the profit was shared according to time weighted investment, then what was the difference between the profits of those two friends? বলতেছে যে ভাই দুইজন বন্ধু আছে, রাজীব আর রাহাত, এই দুইজন মিলে 700 টাকা 600 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। 3 মাস পরে রাজীব তার মূলধন থেকে 2/7 টাকা উইথড্র করবে। 3 মাস পরে যা উইথড্র করছে তার 3/5 আবার বিনিয়োগ করবে।
বছর শেষে তাদের মুনাফা যদি 726 টাকা হয়, তাহলে রাজীব এবং রাহাতের প্রফিটের পার্থক্য কত বের করে দেখান। রাজীব এবং রাহাতের লাভের পার্থক্য কত, এটা বের করতে হবে। ঠিক আছে, খেয়াল করেন। আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে রাজীবের কথা যদি চিন্তা করি, এখানে রাহাতের কোনো ঝামেলা নাই। রাহাতের কোনো ঝামেলা নাই। এই যে দেখেন, রাহাতের কোনো ঝামেলা নাই। রাহাত 600 টাকা বিনিয়োগ করছে এবং সে 12 মাস ব্যবসা করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে কি, 1 বছর ব্যবসা করছে, 12 মাস ব্যবসা করছে। তার মানে রাহাতের কোনো ঝামেলা নাই। 600 আর 12 গুণ করে দিলে এই যে 7200 পাই। এটার কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে রাজীবকে নিয়ে। রাজীব প্রথমে 700 টাকা বিনিয়োগ করছে, 3 মাস পরে 2/7 উইথড্র করছে। তার মানে এই যে 700 টাকা দিয়ে সে 3 মাস ব্যবসা করছে। ব্যবসা করার পরে 700-র 2/7 মানে কি 200 টাকা উঠায় নিয়ে গেছে, বাদ বাকি থাকে কত, 500। এই 500 টাকা দিয়ে সে 3 মাস আবার ব্যবসা করবে। করার পরে আবার পরের 3 মাস পরে এসে যা উঠায় নিয়ে গেছে, তার মানে 200 টাকা উঠায় নিয়ে গেছে, এইটার 3/5 আবার বিনিয়োগ করবে। সো 200-র 3/5 কত, 120 টাকা। তার মানে আগে তার ছিল কত, 500, আবার 3 মাস পরে সে 120 বিনিয়োগ করছে। তার মানে এখন এই যে 620 টাকা, এইটা দিয়ে ব্যবসা করবে কয় মাস, বাকি 6 মাস। কথা কি বুঝে আসছে? প্রথমে 700 টাকা বিনিয়োগ করছে রাজীব, এটা দিয়ে 3 মাস ব্যবসা করবে। করার পরে এই 700 থেকে 2/7 উঠায় নিয়ে যাবে, মানে 700 থেকে 200 উঠায় নিয়ে গেলে থাকে 500। এই 500 টাকা দিয়ে আবার সে 3 মাস ব্যবসা করবে। এই 3 মাস ব্যবসা করার পরে যত টাকা উঠায় নিয়ে গেছে 200, এই 200-র 3/5 অর্থাৎ 120 টাকা আবার রিইনভেস্ট করবে। তাহলে 500 আগে থেকেই ছিল, আরো 120 যদি রিইনভেস্ট করে, টোটাল পরিমাণ কত, 620 হয়ে গেল। এই 620 টাকা দিয়ে সে বাদ বাকি 6 মাস ব্যবসা করবে। ঠিক আছে, এখন দেখেন রাজীবের টোটাল ইনভেস্টমেন্ট কত, 3/7 2100, 3/5 হচ্ছে 1500, আর 620 কত হয়ে যাবে, 620 গুণন হচ্ছে 6, মানে হচ্ছে 3720, আর এখানে 3/5 হচ্ছে 1500, আর এখানে 3/7 হচ্ছে 2100। তার মানে হচ্ছে 7320 টাকা। 7320, 7320 টাকা। এইটা তাদের কি বলেন তো, এগুলো হচ্ছে তাদের প্রফিট। কারণ আমরা জানি যে ইনভেস্টমেন্টের সাথে সময়কে গুণ করে দিলে আমরা প্রফিট পাবো। তাহলে এই যে রাজীব, রাজীব আর এই যে হচ্ছে রাহাত, এই রাজীবের প্রফিট কত, 7320। রাহাতের প্রফিট কত, এই যে 7200। আমরা এদেরকে যথাসম্ভব ছোট করার চেষ্টা করব। এই শূন্য আর এই শূন্যকে কেটে দিলাম, 4 দিয়ে ভাগ করা যাবে, 4 18 72। আচ্ছা 12 দিয়েও তো ভাগ করা যাবে, 7 3 10 দিয়ে 12, 4 দিয়ে যাচ্ছে, তার মানে 3 দিয়েও যাবে, তার মানে 12 দিয়ে যাবে। 12 দিয়ে ভাগ করা যাবে, দেখেন 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 6 12 72, 6 12 72, 12কে 12, আর এখানে 6 12 72 আর একটা শূন্য। তার মানে রাজীবের লাভের অনুপাত হচ্ছে 61, রাহাতের লাভের অনুপাত কত, 60। তাহলে দুইজনের লাভের পার্থক্য জিজ্ঞাসা করছে, লাভের পার্থক্য। তাহলে রাজীবের 61 টাকা, রাহাতের 60 টাকা, ডিফারেন্স কত, 1 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজন মিলে কত টাকা লাভ পাবে, 720 টাকা। তো দুইজন মিলে এখানে লাভ কত পাচ্ছে, 60 আর 61 কত হয়ে যায়, 121 হয়ে যায় না? দুইজন মিলে লাভ করতেছে 121 টাকা বোর্ডে, প্রশ্নে কত, 726। জিজ্ঞাসা করছে লাভের পার্থক্য কত, লাভের পার্থক্য বেরোছে 1 টাকা। তাহলে 1 সমান সমান কত, 121 এটার ভিতরে যাবে 6 বার, তার মানে উত্তর হচ্ছে 6 টাকা। যে রাজীব আর রাহাত এই দুইজনের লভ্যাংশের পার্থক্য 6 টাকা। লাস্টের কোনটুকু,
লাস্টের টুকুতে বলা হচ্ছে, দেখেন এখানে জাস্ট আমরা সূত্র প্রয়োগ করছি। সূত্রটা কি? ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিলে আমরা প্রফিট পেয়ে যাই। সো এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ, ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ, ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ, এখানেও ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ। তার মানে এখানে আমরা গুণ করার পরে যেটা পাইছি 7320 আর 7200, এই দুইটাই আমার কি প্রফিট। এইটাও হচ্ছে আমার প্রফিট, এইটাও আমার কি প্রফিট। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে ভাই এই যে রাজীব আর হচ্ছে রাহাত, এই দুইজনের প্রফিট কত? এইটা এইটার প্রফিট কত? 7320, আর এর প্রফিট কত? 7200। এত বড় সংখ্যা নিয়ে ক্যালকুলেট করতে পারবো না, আমরা এটাকে ছোট করব। এই শূন্য আর এই শূন্যকে কেটে দিলাম, তারপর আমরা 12 দিয়ে ভাগ করে দিছি। 12 দিয়ে একে ভাগ করলে 732কে ভাগ করলে 61 পাওয়া যায়, 12 দিয়ে 720কে ভাগ করলে 60 পাওয়া যায়। তার মানে রাজীবের প্রফিট হচ্ছে 61 টাকা, রাহাতের প্রফিট হচ্ছে 60 টাকা। প্রশ্নে বলতেছে যে রাজীব এবং রাহাত এই দুইজন মিলে বছর শেষে লাভ করবে 726 টাকা। এখানে রাজীবের লাভ 100, রাহাতের লাভ 60, দুইটা গুণ যোগ করে দিলে কত পাবো? 726। 61 আর 60 গুণ করে দিলে 121, 121 সমান সমান 726। আমাকে জিজ্ঞাসা করছে যে রাজীব এবং রাহাত এই দুইজনের লাভের পার্থক্য কত। তো রাজীবের লাভ 61, রাহাতের লাভ 60, এই দুইটার পার্থক্য কত? 1 টাকা। তাহলে এই যে 1 সমান সমান কত? 121 এর 726-এর ভিতরে যাবে 6 বার, এই যে 6 টাকা হচ্ছে তাদের লাভের পার্থক্য। বোঝা গেছে? বুঝতে পারছেন কিনা? ওকে, পরেরটাতে চলে যান। 18 নম্বর। 18তে বলা হচ্ছে যে শামস, মোতাসিম অ্যান্ড অসীম started a business jointly with a total amount of টাকা 280. Shams paid টাকা 45 more than Mohtasim and Mohtasim paid টাকা 70 less than Oshim. If the company made a profit of টাকা 56, how much profit should Mohtasim receive? দেখেন বলতেছে যে শামস, মোতাসিম আর অসীম এই তিনজন মিলে যৌথভাবে একটা ব্যবসা শুরু করছে, যেখানে তাদের মোট বিনিয়োগ হচ্ছে 280 টাকা। বলতেছে যে শামস মোতাসিমের চেয়ে 45 টাকা বেশি বিনিয়োগ করবে, মোতাসিম আবার অসীমের চেয়ে 70 টাকা কম বিনিয়োগ করবে। তো বলতেছে যে ওই কোম্পানিটা আপনার 56 টাকা লাভ করে। তো জিজ্ঞাসা করছে যে মোহতাসিম তাহলে এই 56 টাকা থেকে কত টাকা পাবে, মানে মোহতাসিমের লভ্যাংশ কত, এটা বের করতে হবে। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে পার্টনারশিপের কোনো প্রশ্নে যদি সময়ের কথা উল্লেখ না থাকে, যেমন এই প্রশ্নে সময়ের কথা উল্লেখ নাই, যদি পার্টনারশিপের কোনো প্রশ্নে সময়ের কথা উল্লেখ না থাকে, তাহলে যেইটা তাদের বিনিয়োগ ওইটাই তাদের কি হয়ে যাবে? প্রফিট হয়ে যায়। যেইটা তাদের বিনিয়োগ ওইটাই তাদের প্রফিট হয়ে যায়। তো এখানে তাদের প্রফিটগুলো খেয়াল করেন, এখানে তিনজন মানুষ, এক হচ্ছে শামস, মোহতাসিম আর একটা হচ্ছে অসীম। তো বলতেছে যে শামস বিনিয়োগ করবে মোহতাসিমের চেয়ে 45 টাকা বেশি। সো মোহতাসিমের টাকা ধরে নিচ্ছি আমি এক্স টাকা, যে মোহতাসিম এক্স টাকা বিনিয়োগ করে, তাহলে শামস কত করবে? 45 বেশি, অর্থাৎ এক্স প্লাস 45 করবে। তারপরে বলতেছে যে মোহতাসিম অসীমের চেয়ে 70 টাকা কম বিনিয়োগ করবে। তো মোহতাসিম যদি এক্স টাকা বিনিয়োগ করে, তাহলে অসীম করবে 70 টাকা বেশি, তাহলে এই যে এক্স প্লাস 70 করবে হচ্ছে অসীম। ঠিক আছে,
প্রশ্ন আমাকে বলতেছে যে এই তিনজনের টাকা যোগ করে দিলে আমরা কত পাবো? 280 পাবো। তাহলে এই যে এক্স প্লাস 45 প্লাস এক্স প্লাস 70 যোগ করে দিলে কত পেয়ে যাব? 280 পাবো। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত? 280 বিয়োগ 70 আর 45 মানে হচ্ছে 115। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত? 165। এখানে শুধু 65 হবে না, 280 বিয়োগ হচ্ছে 115, 165 হবে। ঠিক আছে, 165 হবে। তার মানে এক্স এর ভ্যালু কত? আপনি বলবেন যে 3 165-র ভিতরে যাবে 55 বার। তার মানে এই যে শামস, এইটা শামস কত টাকা বিনিয়োগ করছে? 55 আর 45, তার মানে হচ্ছে 100 টাকা বিনিয়োগ করছে। মোতাসিম কত টাকা বিনিয়োগ করছে? এক্স টাকা, এক্স এর মান কত? 55। আর অসীম কত টাকা বিনিয়োগ করছে? 55 আর 70 মানে হচ্ছে 125 টাকা বিনিয়োগ করছে। তো জিজ্ঞাসা করছে যে ভাই, তারা যদি ব্যবসা করে 56 টাকা মুনাফা করে, তাহলে মোহতাসিম কত টাকা মুনাফা করছে এটা আমাদেরকে বের করে দেখান। তো এই প্রশ্নে যেহেতু সময়ের কথা উল্লেখ নাই, তার মানে এইটা যেমন তাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটা তেমন তাদের প্রফিট রেশিও। এটা যেমন তাদের ইনভেস্টমেন্ট, এইটাও ঠিক তেমন তাদের প্রফিট, অর্থাৎ ইনভেস্টমেন্টও যা, প্রফিটও তা। তাহলে আমরা এখন একটু সুন্দর করে সাজায় লিখতে পারি যে শামস, মোহতাসিম আর অসীম কত? এই যে 155 আর হচ্ছে 125, 5 দিয়ে ভাগ করে দিলে 20, 5 দিয়ে ভাগ করে দিলে 51, 5 দিয়ে ভাগ করে দিলে 25। তাহলে এখানে তিনজন মিলে কত টাকা বিনিয়োগ করতেছে বা লাভ করতেছে কত টাকা? আপনি বলবেন যে 20, 25, 45, 45, 11 হচ্ছে 56 টাকা। সো আমাদের বোর্ডেও প্রফিট হচ্ছে 56 টাকা, প্রশ্নেও প্রফিট হচ্ছে 56 টাকা। তাহলে 1 সমান সমান কত হবে? 1 টাকা হবে। জিজ্ঞাসা করছে যে মোহতাসিমের, মানে মোহতাসিম কত টাকা প্রফিট করবে। এখানে কি ভুল করলাম নাকি? 25, 20, 45, 55, 56, 56 সমান সমান 56। হাউ মাচ প্রফিট শুড মোহতাসিম রিসিভ? ও ঠিক আছে, মোহতাসিম কত? 11। তাহলে 11 সমান সমান কত হবে? এই যে 11 টাকা হবে। 11 কোথাও নাই, উত্তর হচ্ছে নান অফ দিস। এক পাটা 11 হলে 11 সমান সমান কত হবে? 11 হবে। বুঝতে পারছেন ভাই? 11 হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 19 নম্বরটাও ব্যাংকের পরীক্ষাতে আসছে। দেখেন এখানে প্রথমে আগে আমরা একটু সিস্টেম করে নিই। এই যে 133.33%, এইটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/3, ঠিক আছে। আর এই যে 75%, এইটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/4। ফ্র্যাকশনাল ভ্যালুগুলো জানলে ম্যাথ সমাধান করা সহজ। এখানে বলতেছে যে 3 ওয়ার্কার্স এক্স ওয়াই জেড আর পেইড এ টোটাল অফ টাকা 5500। এক্স ওয়াই জেড তিনজন শ্রমিককে একসাথে আপনি 5500 টাকা দিবেন কোনো একটা কাজের জন্য। এক্স ইজ পেইড 133.33% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়াই। বলতেছে যে ওয়াই যত টাকা পাবে তার চেয়ে এক্স পাবে কত? 133.33% টাকা। আবার অ্যান্ড ওয়াই ইজ পেইড 75% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু জেড, জেড যত টাকা পাবে তার 75% টাকা ওয়াই পাবে। জিজ্ঞাসা করছে যে হাউ মাচ ইজ পেইড টু জেড, তাহলে জেড কত টাকা পাবে। খেয়াল করেন প্রথমে এক্স এর সাথে ওয়াই এর তুলনা করা হচ্ছে। বলতেছে যে ওয়াই যা পাবে এক্স পাবে তার 133.33% বেশি। এই 133.33% মানে হচ্ছে 4/3, অর্থাৎ ওয়াই যদি 3 টাকা পায় তাহলে এক্স কত টাকা পাবে? এই যে 4 টাকা পাবে, ঠিক আছে। তারপরে ওয়াই আর জেড এর তুলনা করা হচ্ছে যে জেড যত টাকা পাবে, জেড যত টাকা পাবে ওয়াই পাবে তার 75%। 75% মানে কত? 3/4। তার মানে জেড যদি 4 টাকা পায় তাহলে ওয়াই কত পাবে? এই যে 3 টাকা পাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চাইলে এই যে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু বের করতে পারি। ওয়াই ওয়াই যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি যে 4, 3, 4ই হচ্ছে এদের অনুপাত। এখন খেয়াল করেন প্রশ্নে বলে দিচ্ছে যে এক্স
ওয়াই এবং জেড এই তিনজন মিলে একত্রে কত টাকা পাচ্ছে? 5,500 টাকা পাচ্ছে। এখানে তিনজন মিলে একত্রে কত টাকা পায়? 4 7 4 11। তার মানে 11 সমান সমান যদি 5,500 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? 500 হবে। জিজ্ঞাসা করছে যে জেড কত পাবে, সো জেড পায় এখানে কত? 4। তাহলে 4 সমান সমান কত? 4 5 হচ্ছে 2,000 টাকা। এই যে অপশন ডিতে উত্তর, যে জেড পাবে 2,000 টাকা। লাস্ট ম্যাথ, চলে যায় 20 নম্বরে। দেখেন এখানে কি বলতেছে যে দ্য রেশিও অফ ইনকাম and the ratio of income of Kamran and Dolon is 3:4. The ratio of the expenditure is 4:5. Find the ratio of their savings. Ratio of their savings. If the savings of Kamran is 1/4 of his income. বলতেছে যে কামরান এবং দোলন এই দুইজনের আয়ের অনুপাত 3:4 এবং তাদের খরচের অনুপাত কত? 4:5। আমাদেরকে বের করতে হবে তাদের সঞ্চয়ের অনুপাত কত যদি কামরান তার আয়ের 1/4 সঞ্চয় করে। কামরান যদি তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে কামরান এবং দোলনের সঞ্চয়ের অনুপাতটা কত এটা বের করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে দুইজন মানুষ আছে, খুব ধীরে সুস্থে ম্যাথটা করতে হবে, ঝামেলার আছে। কামরান, দোলন, ঠিক আছে। কামরানের ইনকাম কত? কামরানের ইনকাম কত? 3, ঠিক আছে। কামরানের সেভিংস কত? কামরানের সেভিংস কত বলে দিচ্ছে যে কামরানের সেভিংস হচ্ছে তার ইনকামের 1/4। তাহলে তার ইনকাম হচ্ছে 3, এইটার 1/4 যদি সেভিংস হয়, তার মানে কামরানের সেভিংস কত? এই যে 3/4, 3/4। তাহলে কামরানের এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচারটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া এক্সপেন্ডিচার বের করার সহজ উপায় হচ্ছে আপনি যদি ইনকাম থেকে সেভিংসকে বাদ দিয়ে দেন, ইনকাম থেকে সেভিংসকে বাদ দিয়ে দেন তাহলে এক্সপেন্ডিচার পাবেন। তাহলে কামরানের ইনকাম হচ্ছে এই যে 3 টাকা, কামরানের সেভিংস হচ্ছে এই যে 3/4 টাকা। তাহলে কামরানের এখানে এক্সপেন্ডিচার কত হবে? 3 4 12, 12 থেকে 3 ভাগ করলে 9, তাহলে 9/4 টাকা, 9/4 টাকা, ঠিক আছে। কামরানের এক্সপেন্ডিচার কত? 9/4। এখন কামরানের এক্সপেন্ডিচার প্রশ্নে কত? এক্সপেন্ডিচার কোয়েশ্চেনে কত দেওয়া আছে? কামরানের এক্সপেন্ডিচার কোয়েশ্চেনে কামরানের এক্সপেন্ডিচার দেওয়া আছে হচ্ছে 4, ঠিক আছে। কোয়েশ্চেনে কামরানের এক্সপেন্ডিচার কত? 4, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত রেখে দিলাম। এরপর আসুন দোলন। দোলনের ইনকাম কত? দোলনের ইনকাম কত? এই যে বলে দিছে, এই যে 4, দোলনের ইনকাম হচ্ছে 4, ঠিক আছে। দোলনের এক্সপেন্ডিচার কত? দোলনের এক্সপেন্ডিচার কত? আপনি বলবেন যে ভাই এই যে দোলনের এক্সপেন্ডিচার দেওয়া আছে 5, তাহলে দোলনের সেভিংস কত? আপনি বলবেন যে ভাই এটাই তো জানি না। এখন খেয়াল করেন খুব ঠান্ডা মাথায়, আমরা জানি যে অনুপাতের দুইটা রাশির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পায় পূর্ব রাশি তত গুণ বৃদ্ধি পায়, আবার পূর্ব রাশি যতখানি কমে উত্তর রাশিও ঠিক ততখানি কমে। এখন আপনি বলবেন যে ভাই দোলনের এক্সপেন্ডিচার প্রশ্নে 5 দেওয়া আছে, এই 5-এর মান আমাকে বের করতে হবে। এই 5-এর মান বের করতে পারলেই আমি বুঝতে পারবো যে দোলন কত টাকা সঞ্চয় করে। এখন কাহিনী হচ্ছে যে এই 5-এর মান কিভাবে বের করব। আমি বলবো যে এটা খুবই সহজ, এটার বন্দোবস্ত আমরা করে আসছি। কিরকম? আমরা এখানে কামরানের কোয়েশ্চেনে এক্সপেন্ডিচার যেটা 4 দেওয়া আছে, কামরানের এক্সপেন্ডিচার সেটা আমরা কত বের করছি? 9/4। তাহলে আমি খুব ইজিলি বলতে পারি যে ভাই কামরানের এক্সপেন্ডিচার প্রশ্নে যেটা 4,
আমাদের বোর্ডে সেটা কত, 9/4। তাহলে এই যে 1 পার্ট সমান সমান কত হবে, আপনি বলবেন যে 9/4, এখানে আরেকটু ইয়ে করে লিখতে হবে, হ্যাঁ। আপনি তখন বলবেন যে 1 পার্ট সমান সমান কত হবে, আমি বলবো যে ভাই এই যে নিচে 4 আর ওপরে কত ছিল, এই যে 9/4 ছিল। আমাকে বের করতে হবে দুলনের এক্সপেন্ডিচার, অর্থাৎ এই যে 5 বের করতে হবে। তো 1 পার্ট সমান সমান এইটা হলে এই যে 5, এইটা সমান সমান কত হবে, আপনি বলবেন যে ভাইয়া নিচে 4, ওপরে এই যে 9/4 গুণন হচ্ছে 5। তো এটা ক্যালকুলেশন করলে 5 নং কত, 45। 45/4 নিচে কত, এই যে 4। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 45/4 গুণন 4-এর নিচে একটা 1 আছে, সো আমরা গুণ করে দিলে ওইটা 1 উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দোলনের এক্সপেন্ডিচার কত, এই যে 45/16। বোঝা গেছে? তাহলে এই যে 5-এর মান, দোলনের এক্সপেন্ডিচার 5, এই 5-এর মান আমার কত বের হয়েছে, 45/16 বের হয়ে গেছে। তাহলে আমি এখানে আরামসে লিখতে পারি যে 5-এর মান কত, 45/16। এখন আপনি চাইলে দোলনের সেভিংস বের করতে পারবেন। সেভিংস কীভাবে বের করতে হয়, কিছুক্ষণ আগে আমরা এগুলো দেখছি যে ইনকাম হচ্ছে 4, এখান থেকে জাস্ট এই যে তার এক্সপেন্ডিচার খরচটা বাদ দেন, 45/16 বাদ দেন। তো এটা বাদ দিলে কত বাদ হবে, এখানে 16, 4-16 64, 64 থেকে 45 বাদ দিলে এই যে 19/16 পাওয়া যায়। তার মানে দোলনের সেভিংস কত, 19/16, আর কামরানের সেভিংস কত, এই যে 3/4। তো এই দুইটার অনুপাত বের করা লাগবে, এই দুইটার অনুপাত। তাহলে এই যে 3/4 অনুপাত কত, এই যে 19/16। 16 আর 3 গুণ করে দিলে 48, 4 আর 19 গুণ করে দিলে কত, 76। আমরা যদি 4 দিয়ে এদেরকে একটু সাইজ করে নেই, 4 12 হচ্ছে 48, 4 19 হচ্ছে 76, অর্থাৎ 12:19 হচ্ছে কামরান আর দোলনের সেভিংসের অনুপাত, 12:19। দেখেন আছে উত্তর এখানে কোথায়, যে অপশন ডিতে। কামরান আর দোলনের সঞ্চয়ের অনুপাত কত, 12:19। পরীক্ষায় এই ধরনের একটা ম্যাথ দিলেই মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? আপনাদের আজকে দিয়ে 10টা ক্লাস শেষ, তার মানে আমরা 200 ম্যাথ সমাধান করে ফেলছি, 200টা। ঠিক আছে, 200 প্রশ্ন সমাধান করা মানে বিশাল কিছু, বিশাল কিছু। আমরা কোর্সে ক্লাস শুরু করছি কয় তারিখ থেকে, 5 তারিখ থেকে, তাই না? 5 তারিখ থেকে ক্লাস শুরু করছে, আজকে 21 তারিখ। তার মানে ধরে নেন যে 16 দিন। 16 দিনে আইবি এর 200 প্রশ্ন। এটা বাসায় নিজে নিজে করলে হয়তো সম্ভব হইতো না, বা আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে পারতেন না। সো শেষ ক্লাস পর্যন্ত থাকেন। 900 ম্যাথ আল্লাহর রহমতে খুব ভালোভাবে সমাধান হয়ে যাবে। 900 ম্যাথ সমাধান করলে আসলে পিছনের দিকে তাকানোর কিছু হবে না। সেম রেশিও প্রপোর্শনের উপর আমাদের আর একটা ক্লাস করতে হবে, অর্থাৎ আগামীকালকে আমাদের ক্লাস আছে। আগামীকালকে আগামীকালকে আমরা রেশিও প্রপোর্শনের উপরে আবার ক্লাস করব একটা। ঠিক আছে, 3টা ক্লাস রেশিও প্রপোর্শনের উপরে। মানে মূল কথা যে 60টা প্রশ্ন আসছে, মানে যত, মানে 2019-20 পর্যন্ত যে প্রশ্নগুলো পাওয়া গেছে সমস্ত প্রশ্ন মানে খুঁজে দেখা গেছে যে আইবি এর বিবি এবং এমবিএ তে 60টা প্রশ্ন দিয়েছে রেশিও প্রপোর্শন থেকে, একটা প্রশ্ন বাদ দেয় নাই, সবগুলোই করাচ্ছি, কোনো প্রশ্ন বাদ যাচ্ছে না। ঠিক আছে, তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।